আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। মেয়েদের আসল সৌন্দর্য শাড়িতেই প্রকাশ পায়, ওয়েস্টার্ন ড্রেসে নয়। ভরাটপূর্ণ পুরুষালীর কণ্ঠস্বর শুনে চমকে তাকালো তুবা। রাস্তার অপর পাশেই ফরমাল পোশাক পরিহিত মানবটি প্রাইভেট কারে বসে আছে। তার উদ্বিগ্ন চাহনি তুবার দিকে, চোখে মুখে তার প্রশ্নের উত্তর পাওয়ার আকাঙ্ক্ষা। তবে তুবার এই মুহূর্তে প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে নেই। ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে গাড়ির জানালার কাচ উঠিয়ে দিল তুবা। এতে খানিকটা অপমান বোধ হলো প্রশ্ন করা ব্যক্তিটি। রাগে তার চোয়াল শক্ত হয়ে এলো। ব্যস্ত নগরীর অসহনীয় জ্যাম ছাড়তেই চোখের পলকের প্রশ্নকারী ব্যক্তিটি গাড়ির ইঞ্জিন চালু করে চলে গেল। তুবা আর চোখে সবটাই দেখলো, তবে লোকটার আগ বাড়িয়ে উপদেশ দেয়া তার পছন্দ হলো না। তুবা নিজ মনে প্রশ্ন করলো, সত্যিই কি উপদেশটা পছন্দ হয়নি? কিন্তু তুবার চারিত্রিক বৈশিষ্ট্যে তো ওয়েস্টার্ন মানায় না। হাঁটু নিচ পর্যন্ত জামাটা টেনে টুনে আরেকটু নিচে নামানোর বৃথা চেষ্টা করলো তুবা। কোমর সমেত চুলগুলো এলোমেলোভাবে সামনে পেছনে ছড়িয়ে দিল। এতটুকুতেও ক্ষান্ত হলো না তুবা। ড্রাইভারকে গাড়ি ঘোরাতে তাগাদা দিতে শুরু করলো। তুবার ঘামার্ত মুখখানা দেখে ড্রাইভারের মুখে বিরক্তি ভাব চলে এলো। এত পথ এসে আবার গাড়ি ঘোরাতে বলছে। আজকাল মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নেই। নেহাত মালিক আদেশ করেছে, নয়তো সকলের মতো ড্রাইভারের দু চোখের বিষ তুবা। ড্রাইভার গাড়ি রাস্তার এক পাশে দাঁড় করালো। পেছনে ফিরে তুবার দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে বলল, আমি তোমার টাকা খাই না, মালিকের নুন খাই। তার আদেশ অমান্য করলে চাকরি থাকবে না। বলি কি, বিদেশের পোশাক পরতে পারো না তো পরে আসলে কেন? চটপটে চাঞ্চল্য তুবা কিছুক্ষণের জন্য যেন অন্য কেউ হয়ে গিয়েছিল। ড্রাইভারের কথায় প্রতিবাদী হয়ে বলল, আপনার মালিকের চয়েস খুব খারাপ, বুঝলেন? মৃত মা বাবার কসম খাইয়ে বড়লোক ঘরের ছেলে মনোরঞ্জন করতে পাঠাচ্ছিল। ভাগ্যিস ওই সাদা বিলাই আমার চোখ খুলে দিয়েছে, নয়তো আজ এই তুবা যেত। এখন ভালোই ভালোই গাড়ি বাড়ির রাস্তায় ঘুরেন, নয়তো বানু খালার সাথে ইটিস পিটিস করার ভিডিও আপনার বউকে আমি দেখিয়ে দিব। রতন ড্রাইভার চমকে গেল, সাথে আশ্চর্যও হলো। তুবার কাণ্ডজ্ঞান সম্পর্কে তার কম ধারণা নেই। দেখা যাবে পরবর্তীতে তার মালিকের সাথে তুবার সম্পর্ক ঠিক আছে, কিন্তু তার ঘরের বাতি নিভে গেছে। রতনের বউ মিলিকে বড্ড ভয় পায় বেচারা। রতন এই রিস্ক নিল না। অগত্যা গাড়ি ঘুরিয়ে বাড়ির পথে চলল। বাড়ির ঠিক 500 গজ দূর পর্যন্ত ফিরে এসে তুবার মত ঘুরিয়ে ফেলল। সে রুমানার করা ছেলের সাথে দেখা করবে ভেবে নিল, কিন্তু এই পোশাকে নয়। এদিকে তুবার হাতেও বেশি টাকা নেই। কি করবে ভাবতে ভাবতে মাথায় দুষ্ট বুদ্ধি আটল। রতন ড্রাইভারের উদ্দেশ্যে বলল, শুনেছি মিলি আন্টির আমার সবচেয়ে প্রিয় পারফিউমটা পছন্দ হয়েছে, আপনি চাইলে সেটা দিয়ে দিব। রতন ড্রাইভার খুশিতে বাকবাকম হয়ে গেল। তুবা মেয়েটা দুষ্টু হলেও মনের দিক থেকে খুব ভালো। সে নিশ্চয়ই রতনের স্ত্রীকে বানুর আর তার কথা বলবে না। তাছাড়া মিলিকে পারফিউমটা দিয়ে ভুলভাল অনেক কিছু বুঝিয়েও দিতে পারবে সে। গাড়ি 29 নাম্বার গলিতে ঢুকিয়ে বলল, তো পরে আসলে কেন? কি করতে হবে বলো? তুবা রহস্যময় হাসলো। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে ফায়রাজ রাত। বাবা মায়ের 2 মাত্র সন্তানের মধ্যে সেই বড়। ছোট একটি ভাই আছে, নাম হামি আসবাব। বাড়ি থেকে এক প্রকার রাগ করে বেরিয়েছিল রাত। রাস্তায় কিছুক্ষণ পূর্বে দেখা অচেনা মেয়েটির মায়াবী চেহারা সে ভুলতে পারছে না। ব্যস্ত নগরীর অসহনীয় জ্যামে আটকে থাকা মেয়েটির আচরণ রাত লক্ষ্য করছিল। বোঝাই যাচ্ছিল মেয়েটি ওয়েস্টার্ন ড্রেসে কমফোর্ট না। রাত কিছুটা তাচ্ছিলের সাথে মেয়েটিকে বলেছিল, কিন্তু সে কি জানতো মেয়েটি তাকে ইগনোর করবে? রাত গাড়ি ঘুরিয়ে রাস্তার পথ পরিবর্তন করে ফেললো। ফুল স্পিডে গাড়ি চালিয়ে আনাচে কানাচেতে মেয়েটিকে খুঁজতে শুরু করলো, কিন্তু আফসোস মেয়েটিকে সে কোথাও খুঁজে পেল না। 2 হাতে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরলেন রুমানা বেগম। আজ তার হাতে অনেক কাজ। বিকেলে পাত্রপক্ষ দেখতে আসবে লিজাকে। লিজা হলো তার একমাত্র মেয়ে। এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। বিয়ে শাদী নিয়ে তেমন আগ্রহ নেই মেয়েটার, কিন্তু রুমানা বেগমের তো চিন্তা হয়। মেয়ের বেপরোয়া চালচলন চোখে বাঁধার মতো, অথচ যার বেপরোয়া ভাবে চলার কথা ছিল সে হয়েছে দুষ্টু ভদ্র। রুমানা ভাবছে তার দেবরের মেয়ের কথা। আয়মান তুবা, রুমানার দেবরের মেয়ে। তুবার বয়স 3 বছর। তখন একটা পিকনিকে যাচ্ছিল তারা। খাগড়াছড়িতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। অ্যাক্সিডেন্টে মারা যায় বাবা মা দুজন। সেই সাথে বাসের কোনো আরোহী বেঁচে ফিরেনি। তখন থেকে রুমানার ঘাড়ে লটকে আছে মেয়েটা। এমন নয় যে রুমানা দেখতে পারে, মূলত রুমানাকে তুবা সেই সুযোগটাই দেয় না। সারাদিন উল্টাপাল্টা কাজকর্মে রুমানার মাথার কাজকর্ম বন্ধ করে ছাড়ে। ড্রাইভারকে দিয়ে সপ্তাহের বাজার করানো হয়, কিন্তু আজ রুমানা ড্রাইভারকে একটি বিশেষ কাজে পাঠিয়েছে। বিশেষ কাজটাও বলে দেওয়া হোক।
রোমানার এক বড়লোক বান্ধবীর বিগড়ে যাওয়া সন্তানের সাথে তুবার বিয়ের কথা পাকাপাকি করেছে রুমানা। ছেলেটার নাম তুফান। নামের মতো ছেলেটার কর্মকাণ্ড তুফানের মতো। তুবাকে ছবিতে দেখা মাত্রই তুফানের মনে কাল বৈশাখী ঝড় ওঠে। সেই ঝড় নেবাতেই তুবার সাথে দেখা করার জন্য উতলা হয়ে ওঠে। রোমানার কাছে শর্ত রাখে তুফানের সাথে দেখা করলে তুবাকে ওয়েস্টার্ন ড্রেস পরে যেতে হবে। রোমানার জন্য তুবাকে রাজি করানো এত সহজ ছিল না। রোমানার প্রবাসী স্বামী কায়সার আলমের সাহায্যে রাজি করিয়েছে। অবশ্য রোমানার স্বামীকে পুরোপুরি সত্যিটা বলেনি, কেননা তার স্বামী আপন মেয়ে থেকে বেশি ভাইয়ের মেয়েকে ভালোবাসে। রোমানা বুদ্ধি খাটিয়ে স্বামীকে বলেছিল যেন তুবা রোমানার কথা শোনে। রোমানা যেই ড্রেস পছন্দ করবে তা পরিধান করে তুফানের সাথে দেখা করতে যায়। তুবার কাছে আর কোনো অপশন না থাকায় ওয়েস্টার্ন ড্রেস পরিধান করে চলে যায়। অতিথি আপ্যায়নে কোনো রকম কমতি রাখেনি রোমানা। লিজাকে তৈরি হতে বলে নিজেও পরিপাটি হয়ে তৈরি হয়ে নিল রোমানা। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, অতিথি আসার খবর নেই। প্রায় 8 ঘন্টা পর রোমানার মুঠোফোনে কল আসে। তুফান কল করেছে। রিসিভ করা মাত্রই তুফানের ফোনের ওপরেই ঝড় বইতে শুরু করলো। হ্যালো আন্টি, এই কেমন মেয়েকে আমার কাছে পাঠালেন? পাগলা গারদে ছিল নাকি? আজব পোশাকে এসেছিল। কালো কালারের কি বলে, বোরকা? হ্যাঁ, বোরকা পরে এসেছিল। আমাকে মেইন হলে চোবানোর সাথে জুতা চুরির অপরাধে জনগণের কাছে ধোলাই খাইয়েছে। এত বড় সাহস! তুফান চৌধুরীকে অপমান! ছাড়বো না, আপনাদের কাউকে ছাড়বো না। রোমানার মাথায় হাত রেখে সোফায় বসে পড়ল। তুবার জন্যই তো তুফান নামক বখাটেকে বাছাই করেছিল, নয়তো এমন গুন্ডার সাথে কে সম্পর্ক করতে যায়। রোমানা উত্তর দিতে পারল না, তার আগেই কলিং বেল বাজতে শুরু করলো। রোমানা ভেবেই নিয়েছে তুবা এসেছে, কিন্তু না। রোমানার ধারণা ভুল প্রমাণিত করে লিজাকে দেখতে আসা পাত্রপক্ষ দুয়ারে চলে এসেছে। রাগান্বিত চেহারায় হাসির ঝিলিক আনার বৃথা চেষ্টা করে রোমানা বলল, আসুন আসুন, দাঁড়িয়ে আছেন কেন? পাত্রের বাবা আশিকুর রহমান ও মা মেহরিন হাসি মুখে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ছেলেটার জন্য আসতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না পা? রোমানা মিথ্যে হাসি দিয়ে বলল, সমস্যা নেই, আপনারা এসেছেন তাতেই আমি ধন্য। কথাটা বলেও বারবার সদর দরজার দিকে তাকাচ্ছে রোমানা। পাত্রের মা ব্যাপারটা লক্ষ্য করে হাসি মুখে বলল, আমার 2 ছেলে একসাথে আসবে, তাই দেরি হচ্ছে। রোমানা মেকি হেসে বানুখালাকে ডাকার বাহানায় রান্নাঘরে চলে গেল। প্রায় 20 মিনিট পর পাত্র ও তার ছোট ভাই এসে উপস্থিত হলো। রোমানা পাত্রকে দেখে দিশেহারা। এগিয়ে এসে কোথায় বসাবে, কি করবে দৌড়ঝাঁপ করতে শুরু করলো। পাত্রকে সোফায় বসানো হলো। পাত্রের ছোট ভাই, বয়স 7 থেকে 8 বছর। বড় ভাইয়ের মতো সাজগোজ করতে ভীষণ পছন্দ করে। রোমানা গালে হাত দিয়ে ছোট ছেলেটাকেই দেখছে। কি মিষ্টি চেহারা, গায়ের রং ধবধবে সাদা, একদম বড় ভাইয়ের মতো। বানুখালা নাস্তা নিয়ে এলো। পাত্রের হাতে সময় কম। চেহারা দেখে অনুধাবন করা যাচ্ছে জোর করে নিয়ে আসা হয়েছে, কিন্তু তাতে তো রোমানার যায় আসে না। মেয়ে বড়লোক বাড়ির বউ হলেই শান্তি। বানুখালা লিজাকে নিয়ে আসতে গেল। রোমানা অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিল। এমন সময় বাহিরে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। রোমানার কান সাথে সাথে সচেতন হয়ে গেল। নিশ্চিত ওই তুবা এসেছে। ওয়েস্টার্ন ড্রেসে মেয়েটাকে দেখলে বিয়েও ভেঙে যেতে পারে। 5-10 ভাবতে ভাবতে দরজা খুলে তুফান প্রবেশ করলো। ভিলেন তুফান নয়, তুবা নামক তুফান। পাত্র যখন জুস পান করছিল, তুবাকে দেখা মাত্রই জুস গলায় আটকে কাশি শুরু হয়ে গেল। তুবা এসেছিল নিকাব ওড়নাবিহীন বোরকা পরে। এক হাতে ব্যাগ, অপর হাতে নিকাব ওড়না নাচাতে নাচাতে আসছিল। কাশির আওয়াজ পেয়ে দিক বিদিক শূন্য হয়ে এগিয়ে আসলো। পাত্রের পিঠে ও মাথায় আচ্ছা মতো আঘাত করতে লাগলো। উপস্থিত সকলেই হতবাক তুবার কাণ্ডে। পাত্রের ছোট ভাই বলল, তুবা ছেড়ে দিল। অপরাধীদের মতো উপরে হাত তুলে দূরে দাঁড়ালো এবং বলল, ছেড়ে দিলাম। পাত্র এবার মাথা ঠান্ডা হলো। তুবা দেখা মাত্র অস্ফুট স্বরে বলল, সাদা বিলাই। রাত বাঁকা হেসে প্রত্যুত্তরে বলল, পেয়েছি তোমায় মিষ্টি পরি। মেয়েকে আমার পছন্দ হয়েছে, এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। উপস্থিত সকলে খুশি হলো। মেহরিন ভেবেছিল রাত আজকেও পূর্বের মতো নাকচ করবে, কিন্তু হলো তার বিপরীত। এই প্রথম রাদের মনে কেউ জায়গা দখল করেছে। রোমানা তো ভীষণ খুশি। সে ভেবেছিল তুবার জন্য সম্বন্ধটি চলে যাবে, কিন্তু না, তেমন কিছু হয়নি। রোমানা আলহামদুলিল্লাহ বলল এবং বাঁকা চোখে তুবার দিকে তাকিয়ে রইল। কাচুমাচু হয়ে তুবা রোমানার পেছনে দাঁড়িয়ে রইল। মেহরিন আংটি বের করে নিলে রাত বাধা দিল, এখন আংটি পরাতে হবে না মা, সঠিক সময় আসলে আমিই পরিয়ে দিব। মেহরিন মুচকি হাসলেন। ব্যাগের ভেতরের আংটি পুনরায় ব্যাগে পুরে কথাবার্তা আগালেন। লিজা অস্থির চিত্তে বারবার মায়ের দিকে তাকাচ্ছে। শাড়ি পরে এতক্ষণ থাকা যায় নাকি? শুধু রোমানার কথা চিন্তা করে দাঁতে দাঁত চেপে বসে আছে সে। নয়তো এত সম্মান টম্মান লিজা করতে জানে না। সকলে মিলে এই সিদ্ধান্তে উপনীত হলো যে রাদের বাসায় বিয়ের তারিখ ঠিক করা হবে। আগামী সপ্তাহে রোমানারা সপরিবারে রাতদের বাসায় গেলে বিয়ের তারিখের ব্যাপারে আলোচনা করবে। চলে যাওয়ার মুহূর্তে হামি দাঁড়িয়ে গেল। মেইন পয়েন্টে হাত রেখে লাফাতে শুরু করলো। রাত হামিকে দেখে ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো,
কি হয়েছে? হামি এক পায়ের পাতা অন্য পায়ে দিয়ে ঘষে ঘষে উত্তর দিল। এক ধরেছে দাদা ভাই, কি যে করি। রাত 2 হাত দিয়ে কপাল ঘষে হামিকে কোলে তুলে নিল। রুমানার উদ্দেশ্যে বলল, বাথরুম কোন দিকে? রুমানা কথা বলার আগেই তুবা মুখ ফসকে বলে উঠল, 1 করতে যাবেন নাকি 2? কথা বলার সাথে সাথে তুবা মুখে হাত চেপে ধরলো। রুমানা মাথা ঘুরিয়ে রাগী দৃষ্টিতে রূপাকে চোখ রাঙালো। তুবা 2 হাতে 2 কান ধরে রুমানাকে সরি বলল। রাত অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখেছে। লোকলজ্জা বলতে কিছু আছে নাকি? সে তো তুবার মতো সকলের সামনে বোম ফাটাতে পারে না। অগত্যা থমথমে আওয়াজে বলল, আপাতত 1 করতে দিলে ভালো হতো। আমি দেখিয়ে দিচ্ছি। রাত নাকচ করে বলল, আপনি কষ্ট করতে যাবেন কেন? ওই যে মেয়েটা, কি যেন নাম, তুবা, সেই না হয় দেখিয়ে দিক। সকলের সামনে রুমানা অমত করতে পারল না। মিনমিন স্বরে তুবাকে বলল, যা মা, উপরে লিজার ঘরে বাথরুমটা দেখিয়ে দিয়ে আয়। তুবার 2 হাত এখনো নিকাব এবং ব্যাগ ঝুলছে। ওড়না দিয়ে কোনো রকম মাথা ঢেকে নিল সে। এরপর রাতকে ফেলে সিঁড়ি ডিঙিয়ে উপরে উঠতে লাগলো। এদিকে ছোট্ট হামি প্রাকৃতিক ডাকে এতই তাড়া ছিল যে সে রাতকে ভুলভাল বকতে শুরু করে দিল। ভাইয়া, আন্টিটা তো আছে, তুমি কোন গাড়ির জন্য অপেক্ষা করছো? চলো। আমার ভাই ঠেলা গাড়ির জন্য অপেক্ষা করছে। মিনি সাদা বিলাই। হামি চিল্লিয়ে তুবার কথার প্রত্যুত্তরে বলল, ইজ মিনি দা বিলাই। ইউ মিনি সাদা বিলাই অ্যান্ড ইউর ব্রাদার সাদা বিলাই। হামি মুখ ফুলিয়ে রইল। রাত কথা বলল না, মনে মনে ঠিকই হাসলো। হামিকে নিয়ে তুবাকে অনুসরণ করতে লাগলো। দোতলায় পৌঁছয় রাত থেমে গেল। পূর্বের মতো থমথমে আওয়াজে বলল, তোমার রুমটা কোন দিকে? তুবা সরল চিত্তে নিজের রুমটা দেখিয়ে দিল। রাত বিনা বাক্যে ঘরে প্রবেশ করে হামিকে বাথরুমে ঢুকিয়ে দিল। এই ফাঁকে তুবা গায়ে জড়ানো বোরকাটা খুলে ফেলল। ওয়েস্টার্ন ড্রেসের পরিবর্তে লাল রঙের আনারকলি প্রদর্শিত হলো। রাত তুবার ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। তুবা পা টিপে টিপে তখন ঘরে প্রবেশ করলো। রাত ঘুরে তুবাকে অন্য পোশাকে দেখে বলল, এত ফাস্ট? তুবা কোমরে হাত রেখে বলতে শুরু করলো, এই সাদা মানুষ, আমার পিছু নিতে নিতে বাড়িও চলে আসলে। শুধু আসলে একটা কথা ছিল, লিজা পিজাকে বিয়ে করে রাজিও হয়ে গেলে। সত্যি করে বলো তো, কিসের মতলবে এখানে এসেছো? রাত 1 পা 2 পা করে তুবার দিকে এগিয়ে আসতে জবাব দিল, বোনকে বিয়ে করব বলে সমস্যা হয়েছে, নাকি তোমাকে বিয়ে করব না বলে সমস্যা হয়েছে? তুবা তেরে মেরে একদম রাদের কাছে এসে বলল, তোমার সাদা বিলাইকে কালা পেতনিই বিয়ে করবে, এই তুবা না। রাত তুবার মাথায় হাত রেখে তার বুকের সাথে মেপে নিল। তুবা ভ্রুযুগল কুঁচকে বলল, কি? একদম পারফেক্ট। এর মধ্যে হামি বাথরুম থেকে বের হলো। বেচারা প্যান্টের চেন আটকাতে পারছে না। নিচের দিকে তাকিয়ে চেন আটকানোর চেষ্টা করেই যাচ্ছে। অবশেষে উপর দিকে না তাকিয়েই বলল, মাথা তুলে দুজনকে একসাথে দেখে পুনরায় হামি বলল, তুবাকে আন্টি ডেকেছে হামি। এও কি সহ্য করা যায়? বড় ভাইকে ফেলে ছোট ভাইয়ের কাছে আসলো তুবা। কোমরে হাত রেখে বলল, আন্টি তোমার খালাম্মা, আমি তোমার আপু হই, ভাবি না। আরেকবার আন্টি ডাকলে প্যান্ট খুলে দিব একদম। হামি ভীষণ ভয় পেল। ভয়ের কারণে না করা কাজটা করে ফেললো। রাতকে বিচার দিতে গিয়ে আবার তুবাকে আন্টি ডাকলো। তুবা তো এবার থেমে থাকবে না। যা বলেছিল সে তাই করেই দিল। হামের সামনে থাকবে না পেছনে বুঝতে না পেরে কান্না করে দিল। ব্যাপারটাতে এত জ্বলছি, এতটা দূরে গড়িয়ে যাবে রাত বুঝতে পারেনি। তুবা 1 মিনিট অপেক্ষা করলো না, কানে হাত দিয়ে দৌড়ে পালালো। এক হাতে অপরাধীকে ধরতে গিয়েও ছেড়ে দিল রাত হামির কান্না দেখে। হামিকে প্যান্ট ঠিকঠাক পরিয়ে দিয়ে কোলে তুলে নিল। নিচে নামতেই হামির ফর্সা মুখখানা লাল বর্ণ হয়ে যাওয়া দেখে মেহরিন প্রশ্ন করলো, কি হয়েছে হামি সোনা? পা পিছলে পড়ে গিয়েছিল। রাদের মিথ্যা বলা শুনে হামি বলতে চাইছিল, মিথ্যা বলছো কেন? রাত আর বলতে দিল না। হামির মুখ চেপে বাড়ি থেকে বেরিয়ে গেল। মেহমান বিদায় নিয়েছে। পাত্র অর্থাৎ রাত চলে যাওয়ার আগে বলেছে আগামীকাল সে আসবে, মেয়েকে নিয়ে ঘুরতে যাবে। লিজা রাজা চলে যাবার পর শার্ট প্যান্ট পরে বাহিরে চলে গেছে। ঘরের সব কাজ বানুখালা ও রুমানা মিলে করে নিয়েছে। রুমানা সারা বাড়ি খুঁজে তুবাকে পেল না। মেয়েটা কোথায় গেছে কে জানে। আজ বাড়ি এলে আস্ত রাখবে না মেয়েটাকে। নতুন একটা দিনের আগমন ঘটেছে ধরণীতলে। তুবার সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস। রুমানাকে সোফায় বসে খবরের কাগজ পড়তে দেখে পা টিপে টিপে পেছনে এলো। রুমানার কানের কাছে এসে জোরে ভাও করে ভয় দেখালো। রুমানা ভালোই ভয় পেল। হাত থেকে ছিটকে খবরের কাগজ ফেলে দিল। শুধু তাই নয়, হাতে চায়ের কাপটাও ফেলে দিল। তুবা খিলখিল করে হেসে রুমানার পাশে এসে বসে বলল, কোথায় ধ্যান ছিল চাচি? চাচার কথা ভাবছিলে বুঝি? রুমানা তেতে উঠে বলল, তুই কি জীবনেও মানুষ হবি না? দিলি তো আমার 800 টাকার চা সেটটা ভেঙে। এর দাম কে দিবে শুনি? কেন? ব্যাংক আঙ্কেল দিবে। মাসে মাসে বাবার অ্যাকাউন্ট থেকে যে টাকা তুলো তার থেকে 800 টাকা বেশি তুলে নিবে।
তোকে আমার সহ্য হয় না, বুঝেছিস? তুবা হাসতে হাসতে বলল, সবে তো 17 হলো, 18 হতে এখনো 12 মাস বাকি। 365 দিন তোমার অপেক্ষা করতে হবে চাচি। রুমানা জানে এই মেয়ের সাথে কথাই পারবে না, অকর্তা ধাপধুপ হেঁটে চলে গেল। এদিকে তুপা সোফায় 2 পা তুলে বানুখালার উদ্দেশ্যে জোরে বলল, 1 কাপ চা হবে বানু আফা? উত্তরে বানুখালার বকবক শুনতে পেল তুবা। সে জানে বানুখালা তুবাকে এখন আচ্ছা মতো বকছে। সকাল 8টা নাগাদ রাত ফরমাল পোশাকে উপস্থিত হলো। রুমানা ভাবতেও পারেনি রাত এভাবে চলে আসবে। এদিকে লিজা বাসায় নেই, কাল রাতে বাড়ি ফেরেনি। রাত জিজ্ঞেস করলে কি জবাব দিবে? চোখের সানগ্লাসটি খুলে রাত বাড়ির ভেতর প্রবেশ করলো। তুবা তখন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছিল। রাতকে এত সকালে দেখে চেপে গেল। গতকালের পর থেকে তুবার কাছে রাত একজন চরিত্রহীন পুরুষ মনে হলো। তুবা বিনা বাক্যে চলে যেতে নিলে রাত বলে উঠল, মেহমান আসলে আপ্যায়ন করতে হয়, তাকে জানো না খুকি? তুবা পেছনে ফিরে মেকি হেসে বলল, আমাদের বাসায় আজ রান্না হয়নি, গতকালের বাসি খাবার আছে, বানু খালাকে বলি গরম করে দিতে। রুমানা তুবাকে দিল রাম ধমক, কত বড় সাহস তোর! এ বাড়ির হবু জামাইকে বাসি খাবার খাওয়াতে চাইছিস? যেখানে যাচ্ছিস দোয়া করছি ফিরে যেন না আসিস। রাত ভ্রুযুগল কুঁচকে নিল। সাধারণত কোনো মা তার মেয়ের জন্য এমন দোয়া করে না, কিন্তু তার হবু শাশুড়ি এসব কি বলছে? রাত কথা ঘোরানোর জন্য বলল, মজা করছিল হয়তো। আমার হাতে বেশি সময় নেই আন্টি, বের হতে হবে। নাস্তা করবে না বাবা রাত? না আন্টি। রুমানা কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো, লিজার জায়গায় তোমাকে পাঠিয়ে দিলে মন্দ হয় না। ভনিতা ছাড়াই রুমানা বলল, বাবা কিছু মনে করো না, লিজা পড়াশোনায় ব্যস্ত। আসলে সামনে পরীক্ষা তো, তুমি তুবাকে নিয়ে যাও। লিজার পড়া শেষ হলে আমি না হয় পাঠিয়ে দিব। রাত তুবার দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে বাঁকা হাসলো। তুবা তো রাদের সাথে যাবেই না। রুমানাকে শাসিয়ে বলল, খবরদার চাচি, লিজা পিজ্জা আপার বোঝা আমার ঘাড়ে ঝুলাবে না। রুমানা চোখ রাঙালো। তুবাকে এক প্রকার জোর করে রাদের সাথে পাঠিয়ে দিল। রাত তুবার অবস্থা দেখে বাঁকা হাসলো, বিড়বিড় করে বলল, সবে তো শুরু, তোমার হৃদয়ে আমার নাম এগিয়ে ছাড়বো মিষ্টি পরি। এদিকে তুবা দাঁতে নখ কাটছে। সে ভাবছে রাতকে কিভাবে উচিত শিক্ষা দেয়া যায়। রাতের দিকে তাকিয়ে ভেংচি কেটে বিড়বিড় করে বলল, আমাকে সাথে নেওয়ার মজা আজ ভালোভাবে বোঝাবো সাদা বিলাই। গাড়ি চলছে আপন গতিতে। তুবা নিরাপত্তা পছন্দ করে না, অথচ রাত সেই কখন থেকে গাড়ি চালিয়েই যাচ্ছে। নিজেও কথা বলছে না, তুবাও কথা বলার সুযোগ পাচ্ছে না। অগত্যা তুবা বাহিরের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইতে শুরু করলো। এমন অদ্ভুত গান রাত এর আগে কখনো শোনেনি। গুনগুন করতে করতে কখন যে তুবা নিজের ফর্মে চলে আসলো নিজেও জানলো না। দুলাভাই দুলাভাই, ও আমার দুলাভাই, আমারে নিয়ে তুমি ভাইকা যাইবা কি? রাতকে শুনিয়ে শুনে বেসুরে সুরে গান গাইছে তুবা। রাত আর চোখে কলেজ ড্রেস পরিহিতা তুবাকে দেখে নিল। তুবার গলায় ঝুলে থাকা আইডি কার্ডের দিকে তাকালো রাত, যেখানে চশমা চোখে 2 বেনুনি চুলে তুবার হাস্যোজ্জ্বল ছবি ভাসছে। নিচে তুবার পুরো নাম লেখা চোখে পড়ল রাদের। অস্পষ্ট সুরে 2 বার পুরো নাম উচ্চারণ করলো রাত, আয়মান তুবা। রাদের কাছে তুবার আয়মান নামটা বেশ পছন্দ হলো। সে ঠিক করে নিল ভবিষ্যতে তুবাকে আয়মান বলে ডাকবে। রাদের ভাবনায় ছেদ পড়ল তুবার জোর গলায় গান শুনে। ইতিমধ্যে গাড়ির মধ্যে ঝড় তুলে ফেলেছে মেয়েটা। রাদের কাছে মনে হলো গাড়ি নড়ছে। রাত আর সহ্য করতে পারল না, ধমক দিয়ে ফেললো, স্টপ আয়মান, গাড়ির ব্রেক ফেল করাবে নাকি? রাদের সম্বোধন শুনে তুবা এমনিতেই থেমে গেল। অবাক চোখে তাকিয়ে রইল, চোখের পলক ফেললো না। রাত তা দেখে বাঁকা হেসে বলল, গুড গার্ল। তুবা এবার যেন কথা বলার সুযোগ পেল। সে রাদের দিকে ফিরে বলল, তুমি আমার নাম জানলে কি করে? তোমার আইডি কার্ড দেখে। রাদের সহজ স্বাভাবিক উত্তর, অথচ কথার মাঝে দুষ্ট কথার অভ্যাস পাচ্ছে তুবা। সে একদম প্রস্তুত ঝগড়া করার জন্য, কিন্তু কি বলে ঝগড়া শুরু করবে? শালির সাথে ডিস্টেন্স মেনে চলবে দুলাভাই। দুলাভাই ডাকটা শুনে রাত গাড়ি থামিয়ে দিল। এতক্ষণ গানের তালে তাকেই ডাকা হচ্ছিল, এখন সরাসরি ডাকছে। রাত রক্তিম চোখে তুবার দিকে তাকিয়ে বলল, আজ দুলাভাই থেকে আনন্দ পেলে ইটস ওকে, কিন্তু পরের বার দুলাভাই ডাকলে 10 বার ভেবে রাখবে। আমি যতদূর জানি বোনের স্বামীকে দুলাভাই ডাকতে হয়। দুলাভাইকে দুলাভাই না ডেকে কি ডাকবো তাহলে? তুবা কিছুক্ষণ ভেবে নিল। শেষে তার মাথায় দারুণ বুদ্ধি আসলো। সে নড়ে চড়ে খানিকটা উৎফুল্লের সাথে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? আরে লজ্জা পেও না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আজ থেকে সাদা বিলাই ডাকবো। অবশ্য কাল থেকে তোমাকে সাদা বিলাই বলেই তো ডেকে যাচ্ছি। রাত ভ্রুযুগল কুচকে বলল, সাদা বিলাই? অমন সাদা ধবধবে গায়ের রং তোমার, পশমগুলো সোনালি যেন বিড়ালের লোম। দেখো তোমার হাতটা একদম সাদা, আমি নিশ্চিত তোমার বুকটাও এমন ধবধবে সাদা। রাত তুবার কথায় বাঁকা হাসলো। তুবার দিকে সামান্য ঝুঁকে বলল, আমার বক্ষ পশমযুক্ত নাকি পশম মুক্ত তা দেখার জন্য কিন্তু তোমার কাছে যাচাই করার অপশন আছে। আয়মান, কি দেখবে?
তুবা ভরকে গেল, লজ্জা পেল, গাল দুটো গোলাপি বর্ণ ধারণ করলো। তুবা ভেবে নিল সম্বন্ধে দুলাভাই বলে মস্করা করছে, কিন্তু রাত তো মজার মুডে নেই। সে তুবাকে ভয় দেখানোর জন্য আরেকটু এগিয়ে এসে ব্লেজার খুলে ফেললো। বুক পকেটের একটা একটা করে বোতাম খুলতে লাগলো। তুবা সম্মোহনী হয়ে নির্লজ্জের মতো রাতের ধবধবে সাদা বুক ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রাত ভেবেছিল তুবা লজ্জা পাবে, ভয়ে চিৎকার করবে, কিন্তু না, তুবার কিছুই হলো না। রাত এবার লজ্জা পেয়ে খুলে রাখা দুটো বোতাম আটকাতে শুরু করলো। তুবা তা দেখে আনমনে বলল, দেখাবে না? রাত ব্লেজার পরতে পরতে বলল, বাসর রাতে দেখাবো। কি? তুবা হা করে তাকিয়ে রইল। রাত তা দেখে বাঁকা হাসলো। রাত এইমাত্র এটা কি বললো তুবা তা ভেবেই গেল। ভাবনায় মশগুল থাকা তুবা সোজা হয়ে বসলো। রাত তুবার ভাবনায় মত্ত থাকা মুখশ্রী দেখে হেসে বলল, গতকাল কোথায় গিয়েছিলে? জমের বাড়ি। সেখানে বুঝি ওয়েস্টার্ন ড্রেস পরে যেতে হয়? তুবা কপট রাগ দেখিয়ে বলল, আমি এইভাবেই যাই, আসছে তদারকি করতে। আয়মান, কোথায় যাবে বলো? তুবা অবাক হলো, মুখ ফুলে প্রশ্ন করল, কোথায় যাব মানে? শপিং করতে না যাবে? ওই লিজা আপা পিজা আপা আসলো বলে। রাত গাড়ি স্টার্ট করলো। গাড়ি চলছে হাইওয়ের পথ ধরে। রাত ফুর্তি মনে গাড়িও চালাচ্ছে। তুবার সাথে ঝগড়া করে বেশ মজা পেয়েছে। এয়ারপোর্টে পৌঁছে জ্যামের মধ্যে পড়লো রাত। অসহনীয় গরমে তুবার জন্য জানালার গ্লাস খুলতে হলো। হঠাৎই রাতের চোখ যায় রাস্তার অপর প্রান্তের গাড়ির দিকে, যেখানে লিজা শার্ট প্যান্ট পরে সিগারেট ফুঁকছে। রাত ভ্রুযুগল কুচকে নিল। শিওর হওয়ার জন্য তুবাকে জিজ্ঞেস করলো, তোমার বোনও কি ওয়েস্টার্ন ড্রেস পরে? হ্যাঁ পরে। আর তুমি? রাদের নর্মাল কথায় তুবাও নর্মাল ভাবে উত্তর দিতে শুরু করলো। কথায় কথায় মুখ ফসকে বলে ফেললো, আমার ওইসব ছেঁড়া কাপড় পছন্দ না। গতকাল চাচি জোর করে পরিয়েছিল। ভাগ্যিস তুমি ডেকেছিলে, নয়তো ওই তুফানের ঘরে কুফান আমার সর্বনাশ করে ফেলতো। অবশ্য আমিও কম নই, আমার সর্বনাশ করার আগে তুফানের সর্বনাশ করে এসেছি আমি। তুবা কথা শেষ করে রাদের হাত চেপে ধরে চিৎকার করে বলল, এই দাঁড়ো দাঁড়ো। রাত রাস্তার পাশে গাড়ি থামালো। তুবার স্পর্শ করা স্থানে তাকিয়ে রইল। তুবা 1 মিনিটও সময় ব্যয় করলো না। গাড়ি থেকে নেমে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে এগিয়ে গেল। মানুষটা আর কেউ না, তাদের রতন ড্রাইভার। সামনে দাঁড়ানো মেয়েটিকে শপিং ব্যাগ করে কি যেন দিচ্ছে। মেয়েটাও মুচকি হেসে সেটা নিল। তুবা তখন অতি সন্তর্পণে ফোন বের করে ক্যামেরা চালু করলো। এমন ভাব নিয়ে দাঁড়িয়ে রইল যেন সে তাদের দেখছে না। তখন ড্রাইভারকে মেয়েটা আশপাশ দেখে গালে চুমু খেয়ে নিল। তুবা মুখে হাত রেখে বলল, সর্বনাশ, চুমু খেয়েছে। রাত তখনই তুবার পেছনে এসে দাঁড়ালো। আগে পরের ঘটনা সম্পর্কে সে অজানা থাকলেও তুবার শেষোক্ত কথা শুনে অবাকের সুরে বলল, কাকে চুমু খাবে? তুবা আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেল। রাদের কথা কানে প্রবেশ করলো না। আনমনে বলল, রতন ড্রাইভার। রাত বিস্ফোরিত চোখে তাকালো। তুবা খুব খেয়াল হলো সে ভুলভাল কি বলে ফেলেছে। সে নিজেকে সংশোধন করে বলল, উফ সাদা বিলাই, সামনে দেখো, আমাদের রতন ড্রাইভার বউয়ের চুমু না খেয়ে শালিকার চুমু খাচ্ছে। তুমি কিভাবে জানলে? এই আয়মান তুবার সাথে যার একবার দেখা হয় না, তার 14 গোষ্ঠী কে কোথায় থাকে সব এক তুড়িতে জেনে যাই। রাত সামনে তাকালো। তুবার কাজকর্ম দেখে মেজাজ খারাপ হলো। এত চঞ্চল কেন মেয়েটা? কোথায় সে আজ তুবাকে বুঝতে চাইছিল বলে নিয়ে এসেছিল, তা না করে মেয়েটা তার মাথা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগলো। রাত ভেবে নিল তুবাকে সে যেই জায়গা থেকে এনেছে সেখানে রেখে আসবে। আজকের মুডটাই তুবা খারাপ করে দিল। এদিকে রাত কি ভাবছে, কেন ভাবছে, কার জন্য ভাবছে, সেদিকে তুবার খেয়াল নেই। সে রতন ড্রাইভারের আরেকটা সিক্রেট জেনে গেল, এই নিয়ে আনন্দিত। রাদের হাতে ব্যাগ দিয়ে সে রতন ড্রাইভারের সাথে কথা বলতে চলে গেল। রাত নিস্তব্ধ। এইটুকু মেয়ে আজকে তাকে কিভাবে নাক চুবানি খাওয়াচ্ছে তা যদি রাদের বন্ধুমহল দেখতো, তার সম্মানের 12টা বাজত। রাত অসহায় হয়ে ফুটপাতে হাঁটতে লাগলো। রতন ড্রাইভারের একদম কাছাকাছি গিয়ে তুবা লম্বা সালাম জানালো। তুবাকে দেখে ড্রাইভারের কপাল ঘামতে শুরু করলো। মেয়েটা লজ্জায় মুখ লুকালো। তুবা দাঁত কেলিয়ে হেসে বলল, দেখে ফেলেছি। রতন ড্রাইভার দৌড়ে রাদের কাছে এসে হাতে পায়ে ধরলো। অনুনয় করে বলল, ভাইজান, মালিকের কিছু বলবেন না, এইবারই শেষ। আর জীবনও লিপিরে লইয়া ডেটিংয়ে যাব না। রতন ড্রাইভারের কথায় আগামাথা বুঝতে সময় লাগলো রাদের। তুবা তখন চলে আসলো। ডান হাতের তালু চুলকে বলতে লাগলো, 10 নয় 19 হবে। বউ শালি একই লাগে, কি বলেন রতন ভাই? বোন গো, ও বোন, তোমার ভাবিকে বইল না, আর জীবনও পর নারীর দিকে তাকাবো না। তুবা এবার সিরিয়াস হলো। লিপিকে ডেকে কাছে আনলো। লিপির কাছ থেকে শপিং ব্যাগ কেড়ে তা খুলে দেখলো সেখানে আলতা, স্নো, কাজল, টিপ সবকিছুই আছে। তুবা সেগুলো রতন ড্রাইভারের হাতে তুলে দিয়ে বলল, এগুলো শালিকে না দিয়ে মিলে ভাবিকে দিবেন, দেখবেন সে কতটা খুশি হয়। আপনারা পুরুষরা কেন স্ত্রীকে ভালোবাসা কৃপণতা করেন জানেন? সারা দিন সংসারে কাজকর্ম, শাশুড়ির টানা কথা শোনার পর দিন শেষে আপনাদের ছোট্টখাটো উপহার তাদের কতটা আনন্দ দেয়।
একদিন গভীর চোখে মিলি ভাবিকে দেখবেন। স্ত্রীকে ভালোবাসা শুরু করলে পরনারীর প্রতি আসক্ত হবেন না আর। রাত অবাক নয়নে তুবাকে দেখলো। মেয়েটা দুষ্টুর সাথে বুঝদারও। রাদের মনের সুপ্ত কুঠুরিতে তুবা শক্তভাবে জায়গা করে নিল। রাত রতনের হাতে 1000 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলল, ভাবির জন্য ভালো শাড়ি কিনে নিয়ে যাবে। পরের বার বউ ছাড়া অন্য নারীর দিকে তাকালে ছাড় পাবে না বলে রাখলাম। রতন ড্রাইভার সালাম জানিয়ে বিদায় নিল। রাত তুবার কাজে এতটাই মুগ্ধ ছিল যে সে কেন তুবাকে নিয়ে বের হয়েছিল ভুলে গিয়েছিল। এদিকে তুবা রতনের ভিডিওটা সেভ করে নিল। সে জানে রতন ভালো হওয়ার মানুষ না। এর আগেও তুবা অনেক বুঝিয়েছে, কিন্তু রতন ভালো হয়নি। লিজা আসলো 1.5 ঘন্টা পর। তুবা ও রাতকে একসাথে দেখে ভ্রুযুগল কুচকে বলল, তোমরা একসাথে? তুবা হাফ ছেড়ে বাঁচল। ভেবে নিল রাদের থেকে এবার সে ছাড়া পাবে, কিন্তু তুবার ভাবনাকে ভুল প্রমাণিত করে বলল, পড়াশোনা করছিলেন তাই আন্টি ডিস্টার্ব করেনি। তুবাকে সাথে আনতে বললেন। বাই দ্য ওয়ে, আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে আপনাদের চক্করে। আপনাদের গাড়ি ঠিক করে দিচ্ছি। লিজার কান দিয়ে ধোঁয়া বের হয়ে গেল যেন। সে রাদের উদ্দেশ্যে বলল, গাড়ি ঠিক করে দিবে মানে? আমি বন্ধু বান্ধবদের ছেড়ে শপিং করতে এসেছি। রাত না জানার ভান ধরে স্বাভাবিক হয়ে তখন বলল, বন্ধু বান্ধব মানে? আপনি না পড়াশোনা করছিলেন? তুবা এবার ফিক করে হেসে দিল। রাত আর লিজাকে তাকাতেই সরি বলে মুখে হাত দিয়ে অন্য পাশ ফিরে হেসে বিড়বিড় করে বলল, ধরা পড়ে গেছে। লিজা তোতলানো শুরু করলো। মাথায় হাত রেখে চুল ঠিক করার মিথ্যে বাহানা করে বলল, না মানে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করার কথা ছিল, সেখানে যেতাম আর কি। রাত লিজার মাথা থেকে পা অবধি পর্যবেক্ষণ করে বলল, এই পোশাকে সবসময় বাইরে বের হন? লিজা অবাক হলো। নিজের দিকে তাকিয়ে পোশাক আশাক ঠিকঠাক দেখে বলল, আমি তো এভাবে চলাফেরা করি। লিজা মূলত একটি টি শার্ট ও প্যান্ট পরে বাহিরে বেরিয়েছে। রাত বর্তমান যুগলের ছেলে হয়ে ওয়েস্টার্ন পছন্দ করে না। ভাগ্যক্রমে তুবার সাথে ওয়েস্টার্ন ড্রেসে তার দেখা হয়। রাত এবার তুবার দিকে তাকালো। গতকালের তুবার সাথে এই তুবার কোনো মিল খুঁজে পেল না। গতকালের তুবা মুখশ্রীতে ছিল অসহায়তার ছাপ, আর আজ প্রাণবন্ত তুবাকে কলেজ ড্রেসে আরো প্রাণবন্ত লাগছে। রাদের তাকানো দেখে তুবা ভেঙচি কাটলো। রাত তা দেখে বাঁকা হাসলো। রাদের মনে কি চলছে সেই জানে। তুবার জন্য তার মনে কিছু থাকলে লিজাকে কেন বিয়ে করবে বলেছে। লিজাও তুবাকে শপিং করিয়ে রাত বাড়ি চলে আসলো। নিচের ঘরে প্রবেশ করে শাওয়ার নিতে চলে গেল। ঝর্ণা নিচে দাঁড়িয়ে আছে রাত। পেশিবাহুল হাতে জিম করা শরীরে ঝিরিঝিরি পানি পড়ছে। রাত ভাবছে, অগোছালো রাদের জীবনে 2 দিনে আরো একটু অগোছালো করে দিল তুবার আগমনে। রাত এখন কনফিউজড তুবাকে নিয়ে। সারাদিন চাতক পাখির মতো আড়ালে আবডালে তুবার পেছনে ঘুরছে সে। তুবাকে দেখা মাত্র রাদের মনটা চঞ্চল হয়ে গিয়েছে। হৃৎপিণ্ডে অন্যরকম ব্যথা অনুভব করছে। তুবাকে দেখলে যা শান্ত হয়ে পড়ে। রাত তুবার কথা ভেবে মুচকি হাসলো। সে সিদ্ধান্ত নিল তুবার ব্যাপারে আরো ভালোভাবে জানবে। বিকালের অলস সময় রাত বাড়িতেই পার করলো। তার হাতে কফির মগ ও মস্তিষ্কে তুবা ছাড়া কেউ নেই। মুঠোফোনে তুবার আড়ালে আবডালে তোলা ছবি দেখতে লাগলো। হামি এসেছিল ক্রিকেট বল হাতে নিয়ে। রাতকে ভাবনায় মশগুল থাকতে দেখে ধাক্কা দিয়ে বলল, খেলবে না? কথাটা বলে কোনো দিকে তাকালো হামি। তুবার ছবি দেখা মাত্র চিল্লিয়ে বলল, এই দুষ্টু আন্টির ছবি দেখছো কেন? দাদা ভাই আই হেড হার। রাত ফোন রেখে হামিকে কোলে তুলে নিল। 2 গালে শব্দ করে চুমু খেয়ে বারান্দায় গিয়ে বসলো। হামিকে কোলের ওপর বসিয়ে বলতে শুরু করলো, আমি শোনা বড় হয়ে কার মতো হতে চাও? হামি প্রফুল্ল চিত্তে বলল, দাদা ভাইয়ের মতো। কিন্তু দাদা ভাই তো বড়দের কথা শুনে তাদের মান্য করে, দুষ্টামি করে না। হামি ভাইয়ের কথার প্রত্যুত্তরে বলল, আমিও তো গুড বয়, পাশা মার কথা শুনে। রাত বুঝবানের ন্যায় মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ আমি তো গুড বয়, কিন্তু যখন সবার কথা শুনবে তখন ভেরি গুড বয় হয়ে যাবে। কার কথা শুনতে বলছো দাদা ভাই? হামি নরম তুলতুলে হাতে চুমু খেয়ে রাত বলল, সেদিন তোমাকে দুষ্টু আন্টি যখন আন্টি ডাকতে নিষেধ করলো তখন শুনেছিলে? হামি মাথা নেড়ে নিষেধ করলো। রাত হামির গালে হাত বুলাতে বুলাতে বলল, যখন বড়রা কোনো কাজ করতে নিষেধ করবে তখন তো করবে না, মনে থাকবে? হামি রাদের গলা জড়িয়ে ধরে বলল, মনে থাকবে দাদা ভাই। আবার খেলবে? খেলবো, তবে দুষ্টু আন্টিকে আর আন্টি বলে ডাকবে না, মনে থাকবে? তাহলে কি বলে ডাকবো? রাত কিছুক্ষণ ভেবে বলল, মিষ্টি পড়ি। তুবার প্রতিবেশী বান্ধবী আছে, নাম ফারিক্তা। বয়স তুবার থেকে গুনে গুনে 4 বছরের বড়। বিয়ে হয়েছে গত বছর পছন্দ করা ছেলের সাথে। মেয়েটা 6 মাসের প্রেগনেন্ট।
বাবার বাড়ি চলে এসেছে এখনই। সন্ধ্যার পর তুবার সাথে দেখা করতে আসে ফারিফতা। তুবা তখন করলার জুস বানাচ্ছিল রতন ড্রাইভারকে খাওয়াবে বলে। রতন ড্রাইভার ভালো হবে না, কিছুক্ষণ আগেও বানু খালার আঁচল ধরে টানছিল। তুবা তাই ভেবে নিয়েছে রতন ড্রাইভারকে উচিত শিক্ষা দিবে। কালারিং একটা প্লাস্টিকের জুস পাত্রে গ্লাসে ঢেলেছিল তুবা। তখনই ফারিফতার আগমন ঘটলো। তুবাও সবকিছু ফেলে ফারিফতাকে এসে জড়িয়ে ধরলো। দুজনে আড্ডা দিতে শুরু করলো। এদিকে রুমানা পড়েছে মহাবিপদে। তুফান নামক ছেলেটা পিছনে পড়ে আছে। একের পর এক কল দিয়েই যাচ্ছে রুমানাকে। অতিষ্ঠ হয়ে রুমানা ফোন বন্ধ করে রাখলো। নিচে নেমে এসে চিন্তায় দিক বেদিক না দেখে পানির তৃষ্ণায় সামনে যা পেল তাই মুখে তুলল। এক ঢোক গিলার পর তেতো পানি বুঝতে পেরে বেসিনে গিয়ে ওয়াক ওয়াক করতে শুরু করলো। রুমানার সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে তখনও তুবা অজ্ঞ ছিল। ফারিফতার সাথে কথা বলে এতটাই মগ্ন ছিল যে রুমানার দশা সে দেখতে বা শুনতে পেল না। শেষে বানু খালা এসে তুবাকে ডেকে বলল, এই মাইয়া, ম্যাডামরা কি খাওয়াইছোস? পোয়াতি বৌগন নাহান বমি করতেছে। চাচি, রতন ড্রাইভারের জন্য রাখা করলার জুসটা খেয়ে ফেলেছে। করলার জুসের কথা মনে পড়ার সাথে সাথে তুবা কপালে হাত রেখে দৌড় লাগালো। রুমানার তখন জান যায় যায় অবস্থা। তুবা জানে এখন সে এখানে থাকলে চাচির হাতের মার খেতে হবে, তাই উপায়ন্তর না পেয়ে এখান থেকে পালানোই উত্তম মনে করলো। ফারিফতাকে রেখে বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে তুবা বাড়ি থেকে বের হতেই কারোর সাথে ধাক্কা খেলো। মানুষটার চেহারা দেখে তুবা নখ দাঁত দিয়ে কেটে বলল, তুমি? আমি তোমাকে ভালোবাসি তুবা। তুবার কলেজের সবচেয়ে ভদ্র ছাত্রের নাম সামির। ভালো ছাত্র, কিছুটা ভীতুও, গোফ উঠেছে মাত্র। দেখতে কিছুটা বাচ্চাকালের ঋত্বিক রোশনের মতো লাগে। তুবা মজা করে একদিন এই নামেই ডেকেছিল। এরপর থেকে কলেজে সামিরকে ঋত্বিক নামেই মজা করে বন্ধু বান্ধবরা ডাকে। এই সন্ধ্যায় তুবাদের বাড়ির সামনে এসে সামির হাজির হয়েছে। কথা নেই বার্তা নেই, একদম প্রেম নিবেদন করছে। তুবা প্রেম বিষয়ক অঙ্ক মেলাতে কাঁচা। প্রেম মানে তার কাছে ক্লাস 9-এর উপপাদ্যের মতো কঠিন। সামিরের প্রেম নিবেদনে তুবা হা করে তাকিয়ে রইল। ভদ্র সভ্য ছেলের মনে তাহলে এই ছিল। এদিকে সামির প্রেম পুকুরে ডুবে পানির সাথে মধুও খাচ্ছিল। তুবাও তাকে পছন্দ করে ভেবেই আকাশে বাতাসে উড়ছিল। তখনই তুবার কণ্ঠস্বর তুবার কানে প্রবেশ করলো। বাংলা সাহিত্যের কত নম্বর পৃষ্ঠায় লেখা পেলে? সামির হ্যাঁ বলে বোকার মতো তুবার দিকে তাকিয়ে অদূরে তাকালো। তুবাও সামিরের তাকানো অনুসরণ করে ঘাড় বাঁকা করে তাকিয়ে তার ক্লাসের কয়েকটা ছেলেপুলেদের দেখতে পেল। তুবা যা বোঝার বুঝে গেল। অমন ভীতু ভদ্র ছাত্রের মনে এমনি এমনি সাহস আসবে না। বই খাতা ফেলে এই ছেলে বন্ধুদের সঙ্গ দিচ্ছে। তুবা সামিরের দোষ না দিয়ে বন্ধুদের দোষ দিল। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। প্রবাদটির যথার্থতা তুবার সামনেই দাঁড়িয়ে রইল। তুবা একবার কোমরে হাত রেখে সরাসরি বন্ধুদের দিকে তাকালো। গলার স্বর উঁচু করে বলল, ঘরে চালের বস্তাটা ফুরিয়ে গেছে, ভাবছি তোদের মতো টাট্টু ঘোড়াদের নিয়ে চালের বস্তা কিনে আনবো। কি আনবি তো? তুবার কথা আদৌ বন্ধুদের কানে পৌঁছেছে কিনা সন্দেহ, কেননা তারা তুবার উচ্চস্বর শুনেই দৌড়ে পালিয়েছে। আগামীকাল কার কপালে কি আছে কে জানে। তুবা সামিরের দিকে তাকালো। খুব শান্ত তার চাহনি। বন্ধুহীনা সামির ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালো। মনে মনে স্বার্থপর বন্ধুদের গালি দিয়ে বলল, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি তুবা। তুবার মাথা প্রচুর গরম। সামিরকে তার ইচ্ছে করছে মাথা তুলে আছাড় দিতে। সামিরের বোকা কথা শুনে তুবা প্রশ্ন ছুড়ল, কি করতে পারবে আমার জন্য? সব। সামিরের মোহিত স্বর মনোযোগ সহকারে শুনল। ছেলেটার বুকের সাহস আছে বলতে হবে। অতি সাহসী পুরুষদের প্রেম পরীক্ষা দিতে হয় না। তুবার সাথে প্রেম করতে গেলেও পরীক্ষা দিতে হবে। তুবা সামিরের দিকে নরম চোখে তাকালো। সামিরের মনে মনে সাথে লাড্ডু ফুটলো। তুবার দিকে তাকিয়ে রইল। তুবাও এই সুযোগে বলতে শুরু করলো, আমাদের বাসায় না একজন লোক এসেছিল লিজা আপা পিজা আপাকে দেখতে। লোকটা না আস্ত একটা গুন্ডা, শহরের মাফিয়া। আমার সাথে তার খুব ভাব, বুঝলে? আজ রাতে দা বটি নিয়ে আস্ত গরু জবাই করতে যাবে। তুমি আর ভেবো না মানুষ জবাই করবে। অবশ্য মাফিয়া মানুষ, কখন মাথায় কি উদয় হয়, কি ঘুরে কে জানে। আমার এত কথা বলার মানে হলো আজ রাত্রিতে তুমিও ভাইয়াটার সাথে যাবা। মনে করো এটা তোমার প্রেমের অগ্নি পরীক্ষা। বলো রাজি? সামিরের মনে ঢিংঢাং ঘন্টাটা বন্ধ হয়ে গেল। সে তুবার থেকে এক পা করে পেছতে থাকলো। তুবার মুখে তখনও মিষ্টি হাসি লেপটে আছে। তুবা বলল, কি হলো? পিছিয়ে কোথায় যাচ্ছ? কাল না পরীক্ষা, তুমি ভুলে গেছো? আমি তো বাংলা বইয়ে 335 নম্বর পৃষ্ঠার 2টা লাইন পড়েছিলাম, সেটাই মুখ ফসকে বলে ফেললাম। আমি যাই, হ্যাঁ? প্রচুর পড়া জমে আছে, তুমিও পড়তে বসো। আচ্ছা। আরে সামির শোনো তো। তুবার শেষোক্ত কথা সামিরের আর শোনা হলো না। দৌড়ে পালালো। তুবা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। কোন রকম হাসি থামিয়ে বলল, এই তুবাকে পটানো এত সহজ নয় বাছা ধন।
তুবা শেষ করে পেছনে ফিরে তাকাতে পুরুষ মানুষের হাসির শব্দ শুনতে পেল। আধারে মানুষটার চেহারা দেখা গেল না। মানুষটা আলোতে আসতেই অচেনা পুরুষের চেহারা ভেসে উঠল। মানুষটা কোনো রকম হাসি থামিয়ে বলল, তুমি তো ভীষণ বজার মানুষ, কিভাবে ছেলেটাকে ভাগালে? আমার তো মনে হতেই হাসি পাচ্ছে। তুবা অবাক হয়ে বলল, আপনি কে? আমার বন্ধু। পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল তুবা। মাথা উঁচু করে তুবা দেখলো রাত দাঁড়িয়ে আছে, চোখ মুখ শক্ত করে। রাত তুবার একদম কাছাকাছি আসলো, আবরারের দিকে ইশারা করে বলল, আমার বন্ধু আবরার। আবরার? তুবার অবাক স্বরে নোনতা পানি ঢালতে রাত রাগান্বিত স্বরে বলল, আর কি যেন বলেছিলে ওই ছেলেটাকে? বলেছিলাম কি? রাত একটা কোনটা? তুবার মুখ থেকে কথা নেড়ে আবরার কথাটা বলল। শুধু বদে দম ফেললো না, হু হা করে হাসতে লাগলো। রাত চোখ রাঙিয়ে বন্ধু দিকে তাকালো, কিন্তু আবরারের কোনো প্রতিক্রিয়া নেই। অগত্যা তুবার দিকেই মনোনিবেশ করলো রাত। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে কোন দিক থেকে তোমার মাফিয়া মনে হচ্ছে আয়মান? পা থেকে মাথা অবধি পুরোটাই। কথাটা বলে তুবা আর দাঁড়ালো না, দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। পথিমধ্যে দেখা মিলল রতন ড্রাইভারের। তুবা সন্ধ্যা থেকে এই পর্যন্ত যত অঘটন ঘটেছে তার আসল অপরাধীকে পেয়ে মনের ঝাল মেটাতে শুরু করলো। রতন ড্রাইভারের সামনে মোবাইল ফোনে আজকের ভিডিও চালু করে বলল, সব দোষ তোমার রতন ড্রাইভার। তোমার আর লিপির ডাইনির ইটিশ পিটিশের ভিডিও মিলে ভাবিকে দেখিয়ে ছাড়বো আমি, দাঁড়াও। রতন ড্রাইভার তুবার সামনে হাত জোর করে মাপ চাইলো। মাফ করে দাও বোন, মিলিকে বইল না। তুমি ছাড়া আমাকে যেই শাস্তি দিবা তাই মাথা পেতে নিব। তুবা কিছুক্ষণ ভেবে বলল, 10 গ্লাস করলার জুস খাও, তবেই মাফ করব। বিকালে হামের সাথে খেলা শেষ করে রাত মেহরিনের কাছে আসলো। মেহরিন তখন চা পান করছিল। অসময়ে রাতকে বাড়ি দেখে অবাক হয়ে বলল, বাহিরে যাওনি? রাত মায়ের পাশে চুপটি করে বসে রইল। খানিকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর বলল, মা, কোনো মেয়েকে তুমি বাহ্যিক সৌন্দর্য বিবেচনা করে পছন্দ করার পর যদি দেখো সে মূলত বিপরীত একজন মানুষ, তখন কি করবে? মেহরিন ছেলের কথায় মুচকি হাসলো। তাকে একটা সুযোগ দিব, যদি সুযোগ কাজে না লাগাই তো সরে আসবো। রাত আবারও প্রশ্ন করলো, আর যদি কারো বাহ্যিক সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে এবং তার আচরণে তোমার মনে দাগ কেটে যায়, তাহলে কি করবে? মেহরিন এবারও মুচকি হেসে উত্তর দিল, তাকে আগলে নিব। রাদের নত মাথা হঠাৎই তুলে ফেলল। মায়ের উত্তর পেয়ে সে সন্তুষ্ট হলো, অন্তর নরম হলো, শরীর শীতল হয়ে এলো। সিদ্ধান্তহীনতায় ভুগা রাত এবার সঠিক সিদ্ধান্ত নিল। মায়ের পাশ থেকে উঠে মেহরিনের পায়ের কাছটায় হাঁটু গেড়ে বলল, কখনো যদি নিজের খুশির জন্য, সুখের জন্য তোমাদের সিদ্ধান্ত অমান্য করি, তবে কি ক্ষমা করবে? মেহরিন ছেলের গালে হাত রেখে বলল, আমার ছেলেকে আমি চিনি, সেও অন্যায় কিছু করবে না, তা মনে প্রাণে বিশ্বাস করি। শুধু একটাই অনুরোধ করব বাবা, আমাদের কখনো অসম্মান হতে দিস না। রাত মায়ের হাতে চুমু খেলো, কিছুক্ষণ মায়ের সাথে গল্প করলো। আবরার আসলো সন্ধ্যার আগে। রাতই খবর পাঠিয়েছিল। গাড়ির মধ্যে তুবা ও লিজার কথা জানালো। তুবার প্রতি বিশেষ টানের কথা জানাতে ভুলল না। তুবার হরেক পাগলামির কথাও জানালো। অন্যায়কারীদের সাথে উত্তম মধ্যম আচরণের কথাও জানালো। আবরার তুবাকে দেখার জন্য ছটফট করছিল। তার বন্ধুকে কি না ছোট একটা বাচ্চা মেয়েনাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। বাড়ির সামনে এসে সামিরের সাথে তুবাকে দেখা মাত্রই আবরার রাতকে বলেছিল, মেয়েটাকে রিলেশন করে দোস্ত, তোর মনটাকে বেঁধে রাখ, ওর উড়তে দিস না। রাত তখন স্বাভাবিকভাবেই বলেছিল, আমার এমন কিছুই মনে হচ্ছে না, দেখ গিয়ে ছেলেটাকে উল্টাপাল্টা কথা বলে দৌড় খাওয়াবে। আবরার বিশ্বাস করছিল না। রাত তাই আবরারকে নিয়ে তুবাদের কাছাকাছি এসে সবটা শোনালো। আবরার সব কথা শুনে হাসি আটকাতে পারছিল না। রাদের হাত শক্ত করে চেপে রেখেছিল, অথচ শেষে রাদের কথাই ঠিক হলো। বর্তমানে তুবা চলে যেতেই আবরার রাদের কাছে হাত রেখে বলল, দোস্ত, মনটাকে উড়তে দে, একদিন পাখি ঠিকই খাঁচায় বন্দী হয়ে যাবে। রাত কথাটা শুনে বাঁকা হাসলো। আমি তো পাখিকে খাঁচায় বন্দি করবই, তবে সেটা লোহার খাঁচায় নয়, আমার মনের খাঁচায়। আবরার ও রাত বাড়ির ভেতর প্রবেশ করলো না, বরঞ্চ উল্টো পথে গাড়ির দিকে এগিয়ে গেল। কেটে গিয়েছে আরো 7 দিন। লিজার বাবার বাড়ি ফিরেছে সোমবারে। মঙ্গলবার লিজারা সবাই রাতদের বাড়ি যাবে। দেখতে দেখতে কাঙ্ক্ষিত দিনটা চলে আসলো। খুব সকালে তুবার ঘুম ভেঙে ওঠার অভ্যাস। সকালে 1 কাপ চা হাতে বারান্দায় এসে দাঁড়িয়ে চা পান করছিল। তখনই লিজা ঘরে আসলো। তুবার বিছানায় কয়েকটা শপিং ব্যাগ ফেলে বলল, এগুলো তোর জন্য। আমার গায়ের মাপ কিনতে পারিনি, মা বলেছে এটা পরে আজ রাতদের বাড়ি যেতে। লিজা চলে গেল। তুবা শপিং ব্যাগগুলো থেকে একটা একটা করে কাপড় খুলে দেখতে পেল। সবগুলো শর্ট ড্রেস এবং শর্ট প্যান্ট। তুবার কাপড়গুলো পছন্দ হলো না। সে কাপড়গুলো শপিং ব্যাগে ঢুকিয়ে আলমারিতে রেখে দিল। আলমারির এক কোনায় তখন রাদের কিনে দেওয়া উপহার নজরে পড়লো। তুবার ইচ্ছে করলো ভেতর কি আছে দেখার।
তুবা ব্যাগ হাতে বিছানায় বসলো। শপিং ব্যাগ থেকে কাপড় বের করে দেখলো আকাশি রঙের জর্জেট শাড়ি, সাথে ম্যাচিং জুয়েলারি। তুবার ভীষণ পছন্দ হলো। সে ভেবে নিল আজ এটা পরেই যাবে। এদিকে লিজা ঘরে বসে পায়ে নেল পলিশ দিচ্ছিল, তখনই তার মুঠোফোন বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখলো হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন এসেছে। কোনো কিছু না ভেবে ক্লিক করলো তাতে। একটি অচেনা নাম্বার থেকে 2 মিনিটের একটি ভিডিও এসেছে তাতে। লিজা সেখানে ক্লিক করে ভিডিওটা দেখতে হাত থেকে মোবাইল ফসকে পড়ে গেল। 2 হাতে মুখ চেপে তখন বলল, এটা হতে পারে না, এটা কোনোদিনও হতে পারে না। রাতের বাড়িতে আয়োজনের কোনো কমতি রাখেনি মেহরিন। বরাবরের মতো মেহরিন পাকা হাতের রান্না ঝটপট শেষ করে ফেললো। সকাল 10টা বাজতে রাত তৈরি হয়ে খেতে বসলো। মেহরিন জিজ্ঞেস করলো, কোথাও বেরোবে বাবা? রাত স্বাভাবিক গলায় উত্তর দিল, মেহমানদের এগিয়ে নিয়ে আসতে যাচ্ছি। সেখানে না হয় যাবে, হামিকে নিয়ে যাস বাবা। ও উঠলে তোকে না দেখে কান্নাকাটি শুরু করবে। আমি যাবো আর আসবো মা, দেরি করবো না। মেহরিন আর কিছু বলল না, নিজের কাজে চলে গেল। রাত খেতে খেতে মুঠোফোনে তুবার ছবি দেখে মুচকি হাসলো। তার ওই বাড়ি যাওয়ার ইচ্ছেটা তুবাকে দেখার জন্য, কেননা সেই রাতের পর থেকে রাত সেই বাড়িতে যায়নি, এমনকি তুবার সাথে দেখা করার চেষ্টাও করেনি। লিজা 2-1বার রাতকে কল করেছিল, কাজের বাহানায় রাত এড়িয়ে গিয়েছিল। গতকাল রাত থেকেই তুবাকে দেখার জন্য মন ছটফট করছিল। ভেবেছিল মনকে শক্ত করে বেঁধে রাখতে পারবে, কিন্তু শেষ রাতে তুবাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে মনটাকে আর বেঁধে রাখতে পারছে না। সকাল থেকে রুমানার চিল্লাচিল্লিতে অতিষ্ঠ তুবা। রুমানা পারছে না সকাল 7টায় সাদা বিলাইদের বাড়িতে চলে যেতে। তুবা রেডি হয়েও রেডি হতে পারছে না। এই যে এখন অর্ধেক মেকআপ করে তুবা লিজার ঢং দেখছে, ব্যাপারটা সত্যি বিরক্তিকর। লিজা শাড়ি পরবে কিন্তু পেটিকোট ব্লাউজ পরবে না। লিজার ভাষ্যমতে এগুলো পরলে সে পরে টরে যেতে পারে। তুবা রুমানার উদ্দেশ্যে বলল, তোমার মেয়েকে মেয়ে বানাতে পারলে না চাচি? আমার কাছে লিজা আপা পিজা আপাকে তো মেয়ে নামের ডাব্বাই মনে হয়। তোকে জ্ঞান দিতে বলিনি। তুবা আমার চুলগুলো ঠিক করে দে তো। তুবার রাগ হলো, সে কোমরে হাত রেখে বলল, আমাকে কি বানুখালার জায়গায় বসাতে চাইছো? খবরদার আমার উপর হুকুম জারি করতে আসবে না একদম। মাসে মাসে বাবার অ্যাকাউন্ট থেকে ব্যাংকের মামারে এমনি এমনি মোটা অঙ্কের টাকা পাঠায় না। এই বাড়িতে তোমার যতটুকু অধিকার আছে আমারও ঠিক ততটুকুই অধিকার আছে। তুবা কথাটা বলে দাঁড়ালো না, হনহন করে ঘরে চলে গেল। প্রায় 8 ঘন্টা পর রাত এলো রুমানাদের বাসায়। বানুখালা দরজা খুলে দিয়েছে। রুমানা লিজাকে তৈরি হতে সাহায্য করছে। রাত এই সংবাদ শুনে সোফায় বসলো, আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। তখনই রুমানার কণ্ঠস্বর শুনতে পেল রাত। মহিলাটি তুবাকে চিৎকার করে ডাকছে। রাতের কাছে ব্যাপারটি ভালো লাগলো না, এত উচ্চ স্বরে ডাকছে যেন তুবা কাজের মহিলা। রাতের চোখ দোতলার দিকে নিদপ্ত ছিল। আকস্মিক তুবা পেটিকোট ও ব্লাউজ পরে হনহনিয়ে গেল। রাত এক পলক দেখে বোকা বনে গেল। ক্রমশই অনুভব করলো তার গলাটা তৃষ্ণায় শুকিয়ে গেছে। শরীরের রক্ত চলাচল অস্বাভাবিক হয়ে যাচ্ছে। মাথার উপর 3 পাখা বিশিষ্ট ফ্যান চলা সত্ত্বেও ঘামছে সে। বানুখালা ফল হাতে এদিকেই আসছিল। রাতের এই অবস্থা দেখে বলল, আয় হায়, কি হয়েছে বাবা? ঘামতাছ কেন? শরীর খারাপ করতেছে? ও আফা গো। বানুখালার কথা শেষ করতে দিল না রাত। রাতের জন্য নিয়ে আসা ফলগুলো থেকে 1 পিস আপেল উঠিয়ে সোফা ছাড়লো সে। বড় বড় পা ফেলে যেতে যেতে বলল, শরীর ঠিক আছে, একটু বাইরের হাওয়া লাগাতে যাচ্ছি, সবাই রেডি হয়ে গেলে গাড়িতে গিয়ে বসবেন। বানুখালা কি বুঝলো কে জানে, রাতের কথায় সায় দিয়ে নিজের কাজে চলে গেল। প্রায় 20 মিনিট পর রুমানা ও লিজা রেডি হয়ে নিচে নামলো। লিজার বাবা বাহিরে আছে। ভদ্রলোক কাজ শেষ করে চলে যাবে বলেছে। দেশে 1 মাসের ছুটিতে এসেছে। মেয়েকে কোনো রকম পাত্রপক্ষের হাতে তুলে দিয়ে চলে যাবে সে। রাত বাহিরের বাতাস গায়ে লাগিয়ে গাড়িতে চলে বসলো। রুমানা ও লিজা এসে সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে পেছনের সিটে বসলো। বাকি রইল তুবা। রাত ফ্রন্ট মিররে চোখ রাখলো। তখনই তুবা বের হয়ে আসলো। গায়ে রাদের দেয়া আকাশি রঙের শাড়ি, খোলা চুল, চোখে কৃত্রিম সজ্জার সাথে হালকা কাজল। মেয়েটার কপালে টিপ ঠিক করতে করতে এগিয়ে আসছে। মনের মতো করে টিপ পড়তে পারছে না বেচারি। সামনে গাড়ি দেখা মাত্র কি বলে যেন বিড়বিড় করছে। রাত হা করে তাকিয়ে দেখছে রুবাকে। ড্রাইভার সিটের ফ্রন্ট মিররের কাছে এসে থামলো সে। মিরর দেখে কপালের আকাশি রঙের টিপটা ঠিক করে জায়গায় বসিয়ে হেসে উঠল তুবা। নিজেকে আয়নায় দেখে বলল, ঘরের পেতনি 2টা নজর না লাগুক তুবার গায়ে। রাত তুবার কথা শুনে হাসি থামাতে পারল না, উচ্চ স্বরেই হেসে ফেলল। তুবার এতক্ষণে খেয়াল হলো গাড়িটা তার চাচির নয়। ড্রাইভারের সিটে রাতকে বসে থাকতে দেখে সোজা হয়ে দাঁড়ালো। পেছনের সিট থেকে রুমানা তুবাকেই দেখছিল। লিজা ফোনে ব্যস্ত। তুবা বুঝতে পারলো তাকে সামনেই বসতে হবে। উপায়ন্তর না পেয়ে তুবা প্রথমে রাতকে ভেঙচি কাটলো। ধূপধাপ আওয়াজ করে রাদের পাশে এসে বসলো। রাত আর চোখে তুবাকে দেখতে লাগলো। তুবা মুখ ফুলিয়ে বসে আছে। রাদের ইচ্ছে করছে তুবাকে জ্বালাতে, কিন্তু এখন তার উপযুক্ত সময় না। হঠাৎই রাদের চোখ গেল গাড়ির ভেতরের ফ্রন্ট মিররে। লিজাকে ভালোভাবে লক্ষ্য করলো রাত। কি যেন ভেবে বাঁকা হেসে গাড়ির স্পিড বাড়িয়ে দিল রাত। শাড়ির অভ্যন্তরে যে মেয়েটার প্যান্ট বের হয়ে আছে,
তাকে আমি বিয়ে করব না, বরঞ্চ তার পাশে দাঁড়ানো মেয়েটাকে বিয়ে করতে চাই। রাদের কথায় সকলের চোখ গেল দাঁড়িয়ে থাকা দুইজন মেয়ের দিকে। বিপত্তি ঘটল তখন যখন সকলের সামনে দাঁড়িয়ে থাকা একজন মেয়ে নিজেদের শাড়ি সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। সে আর কেউ নয়, পাত্রী নিজেই। তুবা শান্ত দৃষ্টিতে রাদের দিকে তাকালো। লোকটা কি বোঝাতে চাইছে? রাত বাঁকা হেসে পুনরায় বলল, শাড়ি পরলে তুমি শোভনীয় নারী হতে পারবে, কিন্তু তোমার ভেতরকার অমার্জিত সত্তা ঠিকই প্রকাশ পাবে। রাদের কথাটা বলা শেষ হতে লিজা তেলে বেগুনে জ্বলে উঠল। ভরা মহলের সামনে উঠে দাঁড়ালো। গায়ে জড়িয়ে রাখা পেঁচানো শাড়ি খুলে ফেললো। সকলের সামনে প্রদর্শিত হলো এক অন্য লিজা। সকলে মাথা নিচু করে ফেললেও রাদের কোনো ভাবান্তর হলো না। সে জানতো এমন কিছুই হবে। রাদের ছোট ভাই হামি অবাক হয়ে লিজাকে বলল, তুমি কি ম্যাজিক জানো? লিজা হামির কথায় পাত্তা দিল না, উল্টো রাদের উদ্দেশ্যে বলল, দেখুন মিস্টার, আমি এমনই, কারোর জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না। রাত উঠে দাঁড়ালো। মায়ের কাছে তখন আংটি চাইলো রাত। মেহরিন ঘর থেকে এনে দিল সেটা। রাত হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে প্রত্যুত্তর করলো, আপনাকে পরিবর্তন হতে হবে না, আপনি যেমন আছেন তেমনই থাকুন। আমি না হয় আমার পছন্দ করা পাত্রীর হাতে আংটি বদল করি। লিজাকে ছেড়ে তুবার দিকে এগোলো রাত, যে এখন কাচুমাচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাদের আগানো দেখে শুকনো ঢোক গিলে বলল, আগাবেন না, আমি চাচির গলায় ঝুলে থাকতে চাই, কোনো সাদা বিলাইয়ের গলায় ঝুলতে চাই না আমি। রাত কথা শুনল না। তুবাকে জোর করে আংটি পরিয়ে কাঁধে হাত রাখলো। তুবাকে এক হাতে জড়িয়ে ধরে সকলের উদ্দেশ্যে বলল, আমি এই মেয়েকে বিয়ে করব বাবা মা, তোমাদের কোনো আপত্তি আছে? মেহরিন ও আশিকুর রহমানের কোনো সমস্যা নেই। তাদের ছেলে যাকে পছন্দ করবে তাকেই তারা পুত্রবধূ হিসেবে গ্রহণ করবে। কিন্তু সমস্যা হলো রুমানার। পাত্রীকে রেখে অন্য মেয়ের হাতে আংটি পরানো অপমানজনক মনে হলো তার কাছে। রুমানা এগিয়ে এলো, মেয়েকে আগলে নিয়ে বলল, আমাদের বাড়িতে ডেকে এনে আমাদের অপমান, এই সম্পর্ক আমি মানব না। আমরা ভদ্র মেয়ের খোঁজ করছিলাম, আপনার মেয়ের মাঝে ভদ্রতার চিহ্ন নেই আপা। মেহরিন কথাটা বলে তুবার দিকে তাকালো। মায়া ভরা মুখখানায় অবুঝের চিহ্ন। হয়তো এতক্ষণে ব্যাপারটা ওর মাথার উপর দিয়ে গেছে। মেহরিন উঠে তুবার কাছে এগোতে নেয়, তখন লিজা উঠে বলল, ওকে দিয়ে যান, পারলে আজই নিয়ে যান। 14 বছর ধরে আমাদের খেয়ে আমাদের পরে এখন আমাদেরই লোকসান করছে। মেহরিন কথাটা শোনা মাত্র ছেলের দিকে তাকালো। রাত এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। সে কিছু বলবে তার আগেই তুবার আসল রূপ প্রকাশ পেল। লিজা আপা, পিজা আপা, তোমার এত জ্বলে উঠলো কেন? তুমি তো বিয়ে বসবেই না, আমাকে বসতে দাও। তুবার কথায় রাতও কনফিউজড হয়ে গেল। তুবা কি কথাটা রাতকে পছন্দ করে বলেছে, নাকি আবারও কাউকে উচিত শিক্ষা দিতে? দেখা গেল তুবা মেহরিনের হাত থেকে আংটি এনে রাতকে পরিয়ে দিল। লিজার বাবা রাদের সাথে একাকী কথা বলতে চাইল। লিজার বাবা শান্ত প্রকৃতির লোক, সবকিছু বুঝে শুনে সামনে আগায় সে। তুবার সাথে আংটি বদলের দৃশ্য দেখার আগেরকার মুহূর্ত দেখল সে। তার মেয়ের পোশাক আশাক নিয়ে শাসন করার ক্ষমতা হারিয়েছে অনেক আগেই। সন্তান, স্ত্রী কেউ কথা শোনার পাত্রী নয়। লিজার বাবার মূল্যবোধ একটু কম এই সংসারে। একমাত্র তুবা তার খেয়াল রাখে। নিয়ম করে 3 বেলা প্রবাস জীবনের খবর নেয় সে। তুবাটা হয়েছে একদম তার বাবার মতো। লিজার বাবার সামনে বসে আছে রাত, তার মধ্যে ভয় বা অনুশোচনার আভাস নেই। লিজার বাবা কথা শুরু করলো, আমি জানি আমার মেয়েকে রিজেক্ট করার পিছনের কারণটা, কিন্তু এভাবে সকলের সামনে অপমান না করলেও পারতে বাবা। রাত শান্ত স্বরে বলল, আপনি পুরোপুরি জানেন না আঙ্কেল। আমি সব জানি, ভিনদেশি বলে মেয়ের খবর রাখি না তা ভাববেন না। রাত এবার সোজা হয়ে বসলো। লিজার বাবাকে লিজার আপত্তিকর ভিডিওর কথা জানাতে চাইছে না, তাই শান্ত স্বরে, লিজা যেমন আপনার মেয়ে, আয়মানও তেমন আপনার মেয়ে। আয়মানকে দেখে মনের মধ্যে যেমন প্রশান্তি অনুভব করি, লিজাকে দেখলে কোনো তেমন কিছু মনে হয় না। আয়মান আমার নেশা হয়ে যাচ্ছে দিন দিন, প্রচন্ড চাই তাকে। আপনি যদি জিজ্ঞেস করেন কিভাবে কবে আয়মানকে ভালোবেসে ফেলেছি, উত্তরে বলবো ভালোবাসার নির্দিষ্ট সময় দিন জানা নেই, তবে এতটুকু বলতে পারি আয়মানকে কষ্ট দেওয়ার কথা কোনোদিন ভাবতেও পারি না। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না বাবা। রাত বুঝতে পারলো লিজার বাবার সত্যিটা না জেনে তাকে এই মুহূর্তে ছাড়বে না। রাত ভেবে নিল লিজার বাবাকে মার্জিত শব্দে বলে দিবে। শেষ পর্যন্ত তাই করলো। লম্বা নিঃশ্বাস ফেলে লিজার বাবার চোখে চোখ রেখে তুবাকে শপিং এ নিয়ে যাওয়ার, জ্যামে লিজাকে দেখার, রুমানার মিথ্যা কথা বলার ঘটনা বলল, লিজার ভিডিওর কথা গোপন রাখলো। রাত চাইছে না একজন বাবা সন্তানের অপকর্মের কথা জানুক। সবকিছু শুনে লিজার বাবা উঠে দাঁড়ালো। রাদের কাঁধে হাত রেখে বলল, এক মেয়েকে অপছন্দ হয়েছে যে আমার মেয়ে ঘরের মেয়ে তোমার কাছে সুখে থাকবে, এটা আমি বুঝতে পারছি। খুব ধুমধামে ভাইজির বিয়ে দেব, কথা দিচ্ছি।
অনেক সময় পেরিয়ে গেল। তুবাকে মেহরিন দোতলায় নিয়ে আসলো। লিজার মা স্পষ্ট বলে গিয়েছে তুবাকে সে বাড়িতে জায়গা দিতে পারবে না। নিজের মেয়েকে রিজেক্ট করে তুবাকে পছন্দ করেছে বলে তুবাকেই দোষারোপ করছে রুমানা। অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে গেছে। এদিকে তুবা দাঁত দিয়ে নখ কাটছে। সে ভাবছে নতুন বিপদ থেকে কিভাবে রক্ষা পেতে পারে। রাদের সাথে তো ঝোঁকের বসে আংটি বদল করে ফেললো, কিন্তু সে পরবর্তীতে পরিণাম কি হবে সেটাই ভাবছে। এর মধ্যে হামি চুপি চুপি তুবা যেই ঘরে আছে সেই ঘরে দরজার সামনে এসে দাঁড়ালো। অল্প মাথা ঢুকিয়ে তুবার দাঁত দিয়ে নখ কাটছে দেখে বলল, ইয়াক তুমি জীবাণু খুঁজছো কোনো মিষ্টি পরি? তুবা হামির দিকে তাকালো। ছেলেটার সাথে প্রথম সাক্ষাৎকারের সময়কালের কথা স্মরণে চলে আসলো। তুবা 32 দাস বের করে হাতের ইশারায় হামিকে কাছে ডাকলো। হামি আসলে তুবা হামিকে কোলে বসিয়ে বলল, এগুলো জীবাণু না, সাদা বিলাই, মিনি সাদা বিলাই। এগুলো অমৃতের মতো স্বাদ। হামি বোকার মতো প্রশ্ন করলো, অমৃত কি মিষ্টি পরি? তুবা মাথা চুলকালো কিন্তু কোনো উত্তর বের করতে পারলো না। তুবার হাতে এখন কাজ নেই, তাই ভাবলো হামিকে শিক্ষাদান করবে। তুবা হামিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, যেন সাদা বিলাইয়ের জিজ্ঞাসাবাদ থেকে মুক্তি পেতে পারে। তুবা হামির নখের দিকে তাকালো। শরীরের সাদা চামড়ার মতো নখও সাদা। তুবা হামির নখগুলো ধরে শেখাতে লাগলো কিভাবে নখ কামড়াতে হয়। হামি কুটকুট করে নখ কাটতে শুরু করলো। দুজনে মিলেমিশে নখ কামড়াতে শুরু করলো। কে কার আগে নখ কামড়ে কাটতে পারে তা নিয়ে প্রতিযোগিতা করতে লাগলো। লিজার বাবাকে বিদায় জানিয়ে রাত উপরে আসলো। সারা বাড়িতে হামি ও তুবাকে খুঁজে না পেয়ে ভ্রু যুগল কুচকে নিল। মেহরিন রাতকে দেখতে পেয়ে বুঝলো সে কাদের খুঁজছে। সেই বলে দিল তুবা ও হামির উপরের ঘরে আছে। রাত এসে তুবা ও হামির নখ কামড়ানোর প্রতিযোগিতা দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। হামি ততক্ষণে দাঁত দিয়ে নখ কাটার এক্সপার্ট হয়ে গিয়েছিল। সে হাতে 10টা আঙুল শেষ করে পায়ের দিকে হাত দিচ্ছিল। ডান পা মুখের কাছে নিতে রাতকে দাঁড়িয়ে থাকতে পেল সে। মিষ্টি হাসিতে হামি তখন বলল, আমি আর মিষ্টি পরি মিলে অমৃত খাচ্ছি। দাদা ভাই তুমি খাবে? রাদের মাথায় যেন আগুন ধরলো। সে মাথা চুলকে নিজেকে শান্ত করতে চাইলো, কিন্তু তুবার বাজামি দেখে তাকে সম্ভব। রাত ধমকের স্বরে বলল, হামির সাথে কি তুমিও বাচ্চা হয়ে গেলে আয়মান? হামি তুবার হয়ে উত্তর দিল, মিষ্টি পরীকে বকছো কেন দাদা ভাই? তোমার মিষ্টি পরি যে ভালো কাজ শেখাচ্ছে তাই বকছি। তুবা রাতকে দেখে দাঁড়িয়ে গেল। হামি বিছানা ছাড়লো, কোমরে হাত রেখে বলল, আজ থেকে আমি মিষ্টি পরি দলে দাদা ভাই, তুমি একদম বকবে না। রাত হামিকে ছেড়ে তুবার দিকে তাকালো। তুবার নজর এদিক সেদিক ঘোরাফেরা করছে। ভুলেও সে রাতের দিকে তাকাচ্ছে না। রাত হামিকে কোলে তুলে নিল। হামির গালে চুমু খেয়ে বলল, আচ্ছা হামি বাবু, তো মিষ্টি পরীকে বকবো না, কিন্তু আজকে যে মিষ্টি পরীকে একটু একা ছাড়তে হবে। মিষ্টি পরীকে কিছু মিষ্টি উপহার দিব। তুমি চাও না তোমার মিষ্টি পরি উপহার পাক? হামি রাজি হলো। তুবাকে টাটা জানিয়ে রাদের কোল থেকে নেমে দৌড়ে পালালো। এদিকে তুবা কি করবে ভাবতে লাগলো। রাতকে এই মুহূর্তে তুবার সুবিধা মনে হচ্ছে না, তাই পা টিপে টিপে তুবা বাথরুমে গিয়ে দরজা আটকে দিল। কয়েক সেকেন্ডে তুবা কাজটা করে ফেলায় রাত তুবাকে হাতে নাতে ধরার সুযোগ পেল না। দরজা আটকানোর শব্দ শুনে রাত দরজার কাছে এসে করাঘাত করতে লাগলো। শান্ত স্বরে বলল, পালিয়ে যাবে কোথায় আয়মান? হামিকে খচ্চরদের কাজ শেখানোর সময় রাদের কথা কি মনে ছিল না? মিনি সাদা বিলাই তো আমাকে বললো শেখাতে। বের হও আয়মান, বের হও আয়মান, কথা আছে। তুবা বের হলো না, উল্টো বলল, আমি আপনাকে বিয়ে করব না সাদা বিলাই। রাদের চোয়াল শক্ত হয়ে আসলো। সে কোনো উত্তর না দিয়ে বিছানায় আয়েশ করে বসলো। অপেক্ষা করতে লাগলো তুবা নামক দুষ্টু মেয়ের। প্রায় 10 মিনিট পর দরজা খুললো তুবা। এতক্ষণ বাথরুমে নিজেকে কিভাবে আটকে রেখেছিল কে জানে। তুবা ভেবে নিয়েছিল রাত চলে গেছে। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে যখন সে পুরোপুরি বাথরুম থেকে বের হয়ে আসলো, তখন রাতকে দেখতে পেয়ে পুনরায় দরজা খুলতে নিল। রাত তুবার হাত ধরে ফেললো। তুবা নিজেকে রাদের হাত থেকে ছাড়াতে হাত মোচড় দিতে গেলে রাত তুবার কোমর চেপে ধরলো। তুবাকে একদম নিজের সাথে মিশিয়ে রেখে বলল, একদম পালাতে চাইবে না শুভ্রপরি। তুবা ডাগর ডগর চোখের পলক ফেললো। বিস্ময়ের সুরে বলল, কে শুভ্রপরি? রাত তুবার নাকের সাথে নিজের নাক ঘষে উত্তর দিল, আমির মিষ্টি পরি, আমার শুভ্রপরি। তুবার মাথায় কি চলছে সেই জানে। অকস্মাৎ বলতে শুরু করলো, দুলাভাইকে জামাই ডাকবো কি করে? রাত তুবার নাকে কামড় বসালো। তুবা আহ শব্দ করে নিজেকে ছাড়াতে চাইলে রাত বলল, সারাদিন রাত মুখে রাত জপতে থাকবে দুলাভাই ডেকেছ বলে আজ নাকে কামড়েছি। পরের বার কিন্তু আরো 2 ইঞ্চি নিচে, বুঝছো? তুবা 2 হাতে ঠোঁট জোড়া চেপে ধরলো। মাথা না বোধক ইশারা করলো। রাত মুচকি হেসে তুবার কপালে গাঢ় অধর ছুঁয়ে দিল। আমি তোমাকে ভালোবাসি আয়মান। নিজের মনের কুঠুরিতে রাদের নাম লিখে রাখো। পালাতে চেষ্টা করলে কিন্তু রাদের খারাপ দিকটা বেরিয়ে আসবে। শান্ত স্বরে কঠিন ভাষার কথা তুবা বুঝতে পেরে শুকনো ঢোক গেল।
রাদের বিড়ালের মতো সাদা শরীরের দিকে তাকিয়ে আপন সুরে বলল, আমি কি নিজের কাঁধে নিজেই কুড়াল মারলাম? বাড়িতে এসে লিজা ভাঙচুর করা শুরু করলো। রাতকে লিজার পছন্দ ছিল না, কিন্তু রাদের অপমানটা লিজার সহ্য হলো না। মনের মধ্যে রাতকে নিয়ে আক্রোশের সৃষ্টি হলো। রুমা নামের রাগ দেখে ঘি ঢালতে চলে আসলো। লিজার চারপাশে ঘুরঘুর করতে করতে বলল, তোর বাবাকে বলেছিলাম ভাইজিকে হোস্টেলে পাঠিয়ে দিতে, কিন্তু মানুষটা আমার কথা শুনলে তো? নিজের ঘরে রেখে এতদিন কালসাপ পুষেছি, দেখলি সব সময়ের মতো তোর জিনিসে ভাগ বসালো। বলছি মা, এই সম্পর্ক হতে দিস না। রাত বাবাকে তোর বসে নিয়ে আয়। লিজা প্রচন্ড রাগ হলো। এমনিতেও বিয়ে সংসারের প্রতি লিজার কোনো ইচ্ছা নেই, কিন্তু রাদের অপমানটা গায়ে লাগলো খুব। বদলা নেওয়ার জন্য পায়তারা করছে সে। রুমা নাকি ঝাড়ি দিয়ে বলল, তুবাকে শাস্তি দিব মা, তার আগে ফাইরাজ রাতকে উচিত শিক্ষা দিব। রুমানা নাখোশ হলো, বিরক্তির সাথে বলল, তুই কি বিয়ে বসবি না? লিজা আয়নার সামনে দাঁড়ালো, শরীরের অঙ্গভঙ্গি ঘুরিয়ে ফিরিয়ে বলল, বিয়ে নামক যন্ত্রণাকে নিজের ইচ্ছায় বহন করতে চাই। বলো মা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হতেই পারে, সেটা মেটানোর জন্য পৃথিবীতে পুরুষ কম নেই। রূপ যৌবন নিয়ে জন্মেছি, যার তার সামনে গেলে এমনিতেই গলে যাবে, বিয়ের প্রয়োজন হবে না। রুমানার বমি চলে আসলো মেয়ের কথা শুনে। এত নিকৃষ্ট মস্তিষ্কের অধিকারী হয়েছে মেয়েটা। রুমানার মনে খুব আফসোস হলো, মেয়ের ঠিকমতো দেখভাল করতে পারেনি বলে। লিজা ড্রেসিং টেবিলের উপর বসে তখন ফোন দেখছিল। রাদের পাঠানো ভিডিওটায় যেখানে একজন পুরুষের সঙ্গে লিজা অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিল। আকস্মিক আয়নায় রুমানার চোখ যেতেই ভিডিওটা চোখে পড়ল। এবার রুমানা ঠিক থাকতে পারল না, হনহনিয়ে ঘর থেকে বের হয়ে গেল। গালে হাত রেখে তুবা কফি শপে বসে আছে। রাদের থেকে এক প্রকার পালিয়ে চলে এসেছে সে। ওই বাড়ির মানুষ সবাই মহাপাগল। রাত নামক সাদা বিলাই তো তুবাকে পেলে খাবড়ে ধরতে চায়। তুবার এসব জড়াজড়ি ধরাধরিতে অস্বস্তি হয়। বুকের বাম পাশটায় অদ্ভুত অনুভূতি হয়, এমন আগে কখনো হয়নি তুবার সাথে। গালে হাত রেখে গভীর মনোযোগ সহকারে ভাবছে। আকস্মিক আবরার চলে আসে তুবার সামনে। তুবা সামান্য ভয় পেল। আবরারকে চেনে তুবা, রাদের সাথে দেখেছে কিছুদিন আগে। হঠাৎ তুবার মনে খেয়াল হলো আবরার এখানে, তার মানে সাদা বিলাও এখানে থাকবে। আবরার দাঁত বের করে হেসে তুবাকে ডাকলো, ভাবি। তুবা চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, ভাবি আপনার চাচি। আবরার বিষম খেলো। টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি পান করে বলল, আজ থেকে চাচিই ডাকি। কি বলেন ভাবি? তুবার কপাল কুঁচকে এলো। আবরারকে রাম ধমক দিতে ইচ্ছে হলো, কিন্তু আবরার তো তার বড়। হঠাৎই মনে হলো আবরার তাকে সাহায্য করতে পারে, তাই কৃত্রিম হেসে বলল, যা ইচ্ছে তাই ডাকেন সাদা বিলাইয়ের কালা দোস্ত, আমার কোনো সমস্যা নেই। তবে আপনার বন্ধুর আমাকে নিয়ে অনেক সমস্যা। কালো দোস্ত? আরে রাখেন তো নাম ধাম, শুনবেন তো আমার কথা। আবরার মনোযোগ সহকারে শুনলো। তুবার মতো চাপা স্বরে বলল, ঠিকই বলেছ তুবা। রাত আজ তো একটা খাটাস। তোমার মতো ভালো ভালো মেয়েকে কিভাবে পছন্দ করলো? তুবা মনে মনে খুব খুশি হলো। রাদের বন্ধুকে বোকাশোকা লোকটাকে আরেকটু বাজিয়ে নিতে বলল, আপনি কত ভালো। আমার বন্ধু যেমন ভালো, আমিও তেমন ভালো। আয়মান, চলো ভালো প্রমাণ দেই। কথাটা বলে রাত তুবার হাত চেপে ধরলো। আবরারের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, ভাবিকে বলতে হবে দেখছি যে তার স্বামী পথে ঘাটে মেয়েদের সাথে লাইন মারে। আবরারের মুখে আধার নেমে এলো। ঘন ঘন পলক ফেলে বলল, তোর মনে এই ছিল শালা? আবরার দাঁড়িয়ে গেল। পরিধানকৃত শার্ট ঠিকঠাক করে পুনরায় বলল, আজ থেকে কারো উপকার করব না। এসেছিলাম তোর হয়ে ভাবিকে পটাতে, আর তুই কি ভাবলি? আসবো না আর তোর বউয়ের কাছে, তোর কাছেও আসবো না। এই জীবন আর রাখবো না। বিদায় বন্ধু, বিদায়। রাত আবরার দিকে ভ্রুকুচকে তাকালো। আবরার ততক্ষণে হনহনিয়ে চলে গেল। রাত ভাবলেশহীন হয়ে বলল, ড্রামাবাজ। তুবা মুখে হাত দিয়ে তাকালো। এত দ্রুত সময় তার সামনে এত বড় ঘটনা ঘটে গেল, অথচ সে টু পর্যন্ত শব্দ করতে পারল না। তুবা অবাকের সুরে বলল, সাদা বিলাইয়ের কালা দোস্ত কি সব বলে গেল? রাদের পুনরায় ভ্রুকুচকে এলো। মনের মধ্যে তুবার উদ্ভট নামগুলো রাখা নিয়ে প্রশ্ন জাগলো। কথায় আছে, মনের কথা জমিয়ে রাখতে নেই, প্রকাশ করতে হয়, এতে মনে প্রাণে প্রশান্তি মেলে। রাত তুবাকে নিয়ে ক্যাফে থেকে বের হয়ে আসলো। হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করেই নিল, এমন উদ্ভট নাম কোথায় পাও আয়মান? উত্তরে তুবা চাঞ্চল্য মুখে বলল, আপনার নামটা সুন্দর না সাদা বিলাই, কেন এই নাম দিয়েছি জিজ্ঞেস করবেন না? থাক, আমি বলে দিচ্ছি। আপনার শরীর ধবধবে সাদা, ঠিক বিদেশি বিড়ালদের মতো, তাই আপনাকে সাদা বিলাই ডাকি। রাত হাসলো। মনে মনে তুবাকে বাচ্চা বলে সম্বোধন করলো। তুবার হাত ধরে অধর ছুঁয়ে বলল, সাদা বিলাই ডাকার কারণ আরো একবার বলে ফেলেছ আয়মান। তুবা জিব্বা কাটলো। সে কি বলতে কি বলে ফেলেছে সে ভেবে লজ্জা পেল। ফুটপাতের পথ দিয়ে হাঁটছিল তারা। ফুটপাতের পাশেই গাড়ি রেখেছিল রাত।
রাত তুবার জন্য গাড়ির দরজা খুলে দিল। তুবা হা করে রাদের দিকে তাকিয়ে রইল। তুবা এই প্রথম কারো থেকে এত যত্ন পেতে শুরু করলো। রাত তুবার দিকে মুচকি হেসে বলল, গাড়িতে উঠো, তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। তুবা ভদ্র মেয়ের মতো গাড়িতে উঠল। রাত দরজা আটকিয়ে তুবার দিকে তাকালো। তুবা গাড়ির জানালার কাচ নামিয়ে মাথা বের করে জিজ্ঞেস করলো, আপনি কি কাজ করেন? রাত মুচকি হাসলো। জানালায় 2 হাতে ভর দিয়ে বলল, তোমার হবু স্বামী 3-3টে কোম্পানির মালিক, তোমাকে সারা জীবন পলঙ্কের ওপর বসিয়ে রাখবে। রাত কথাটা বলে বাঁকা হাসলো। তুবার বোকাশোকা চাহনি দেখে গাল টেনে বলল, আমার ছন্দাময়ী। শুভ্রপরী মিষ্টিপরী নাম শুনেছে তুবা, কিন্তু ছন্দাময়ী ডাকতে শোনেনি কাউকে। রাতই হয়তো প্রথম। তুবার এখন পেট ফেটে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু রাদের সামনে বলতে পারছে না। তুবাকে পৌঁছে দিয়ে রাত চলে গেল। তুবা তখনও জানতো না বাড়িতে তার জন্য কি অপেক্ষা করছে। লিজা রেডি হয়ে বের হচ্ছিল। সময় তখন রাত 8টা বাজে। তুবা বাড়ি ফিরেছে কেউ জানতো না। বানুখালা রাতের খাবার টেবিলে দিচ্ছে। তুবা ফ্রেশ হয়ে চলে এলো। খাবার টেবিলে বসতেই লিজা 1 জগ পানি তুবার মুখের উপর ঢেলে দিল। তুবা মোটেও লিজার এহেন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। ভিজে একদম জবুথবু হয়ে গেল নিমেষেই। লিজা মনের ঝাল মেটাতে শুরু করলো, তোমার কি লজ্জা করলো না বোনের হবু বরকে কেড়ে নিতে? আবার বেহার মতো এই বাড়িতে চলে এসেছিস। বের হ এই বাড়ির থেকে। গোসলের পর পুনরায় গোসল করে ফেললো তুবা। রাগের শরীর রিডি করে কাঁপছে তার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তুবা। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা পানি নিল। তাতে অল্প সময় জগেও পানি ঢেলে ফেললো তুবা। যেভাবে ব্যস্ত পায়ে গিয়েছিল ঠিক সেভাবেই ফিরে এসে তৈরি হয়ে থাকা লিজার গায়ে ঢেলে দিল। লিজা ভাবতে পারেনি তুবা এমন কিছু করবে। লিজা ভেবেছিল তুবা হয়তো রান্নাঘরে গিয়ে কান্না করবে অথবা ভয়ে বসে থাকবে। অথচ তুবা লিজার ভাবনার মাঝে 1 বালতি মধু ঢেলে দিল। লিজা শীতে কাঁপছে। তুবা জগ টেবিলের উপর রেখে দিল। বাড়িটা তোমার এবং আমার বাবা দুজনেরই। ভুলে যাবে লিজা পিজ্জা আপা, আমি তোমার চাচাতো বোন এবং আমাকে দুর্বলও ভেবো না। মনে করো না পিতা মাতাহীন আয়মান তুবা অসহায়। আমি সব সময় নিজেকে স্ট্রং রাখি। কোনো দুর্বলতা আমার আশেপাশেও ঘেঁষতে পারবে না। আর হইলো সাদা বিলাইয়ের কথা, সাদা বিলাই এখন আমার হবু বর, তোমার নয়। তোমার মতো ছেলেবাজকে কেই বা বিয়ে করবে বলো, যার 2 দিন পর পর ভিডিও বের হয়ে আসে? আগে নিজে ঠিক হও, তারপর সকলের সামনে এসে দাঁড়াও। তুবা কথাগুলো বলে 1 মুহূর্ত দাঁড়ালো না। বানুখালার উদ্দেশ্যে শুধু বলল, তুমি বাড়ি চলে যাও খালা, এগুলো বাড়ির মেয়েরাই পরিষ্কার করবে। লিজা রাগে থরথর করে কাঁপছে। মুঠোফোন বের করে কাউকে ফোন করে বলল, হোটেল ঠিক কর, আমি আসছি। ভেজা শরীরে লিজা বাড়ি থেকে বের হয়ে গেল। গ্রীষ্মের এক সকালে তুবার ঘুম ভাঙলো ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখতে পেল হামি তার বিছানার পাশে বসে কান্না করছে। তুবা লাফ দিয়ে উঠলো। আশেপাশে কাউকে খুঁজতে লাগলো। কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হামিকে কোলে তুলে নিল। চোখের পানি মুছে বলল, কাঁদছো কেন মিনি সাদা বিলাই? হামি চোখের পানি মুছলো। তুবার গলা জড়িয়ে ধরে বলল, ভাইয়া বলল তোমাকে না ডাকতেছি, কিন্তু আমার তো কিছু ধরেছে, তাই কান্না করেছি। তুবা হাসবে না কান্না করবে বুঝতে পারলো না। হামিকে কোলে তুলে বাথরুমে নিয়ে গেল। হামি বের হতেই তুবা বাহিরে বের হয়ে আসলো। রাতকে সোফায় বসে থাকতে দেখে অবাক হলো না তুবা, কেননা হামিকে দেখে সে বুঝতে পেরেছে কে হামিকে নিয়ে এসেছে। রাত তুবার আগমনের আভাস পেয়ে সোফা ছাড়লো। তুবার ফোলা ফোলা মুখখানা দেখে পুনরায় প্রেমে পড়ে গেল রাত। তার ইচ্ছে করলো তুবার মুখখানায় একটু হাত বুলিয়ে দিতে। মনের বিরুদ্ধে গিয়ে রাত তুবার উদ্দেশ্যে বলল, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে তৈরি হয়ে নাও আয়মান। আজই আমাদের বিয়ে হবে এবং আজ থেকে আমাদের সাথেই তোমাকে থাকতে হবে। কেন, আমি কি পালিয়ে যাব? রাত মুচকি হাসলো। শার্টের হাতার হোল্ডার ঠিক করতে করতে বলল, তোমাকে নিজের করে নিতে তর সইছে না, তাই এই অবস্থা। তুবা মুখ ভেঙচি কাটলো। হামিকে নিয়ে ওপরে চলে গেল। রাত কি করবে বুঝতে পারলো না। সে কি তুবার পিছু নিবে? ব্যাপারটা কেমন দেখাবে? অবশ্য ফায়রাজ রাত কারোর পরোয়া করে না। ভদ্রতার খাতিরে রাত নিচে বসে রইল। বানুখালা এসে শরবত ফল দিয়ে গেল। রাতকে কিছুক্ষণ উকিঝুঁকি মেরে দেখলো। রাত বানুখালাকে ডাকলো। মুচকি হেসে জিজ্ঞেস করলো, তুবা মানুষ হিসেবে কেমন খালা? বানুখালা অবাক হয়ে তাকিয়ে রইল। একটা ছেলে একটা মেয়ে সম্পর্কে কোনো কিছু না জেনে কিভাবে বিয়ে করতে চলে আসলো? ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ ভেবে পাল্টা প্রশ্ন করলো, ছোট মামুনিরে তুমি একটুও চেনো না? রাত উত্তর দিল, চিনব না কেন, অবশ্যই চিনি। একজন দুষ্টু মেয়ে যার মাথায় সারাদিন উল্টাপাল্টা কাজ ঘুরে বেড়ায়, রতন ড্রাইভারকে কিভাবে হেনস্থা করবে তা ভাবতে থাকে, নিজের অধিকার আদায় করতে জানে আর আমার কাছ থেকে দূরে থাকতে জানে। বানুখালা হাসলো। রাতের পাশে চেয়ার এনে আয়েশ করে বসলো। তাহলে তুমি কিছুই জানো না ছেলে? আমি বলছি শোনো, পৃথিবীর 1 নম্বর বাদর হচ্ছে আমাদের তুবা। স্বার্থহীন ভালোবাসে সবাইকে। বানুখালাকে জ্বালাতন করা তার প্রধান কাজ।
অবশ্য আড়ালে আবডালে ঠিকই বানু খালা সাহায্য করে, সেই রাগ মিটিয়ে দেয়। তবে তার মধ্যে একটা জিনিস যা আমরা কেউ দিতে পারি না, সেটা হচ্ছে ভালোবাসা। আমি জানি না তুমি কি কারণে তুবাকে বিয়ে করছো। তোমার কাছে একটা অনুরোধ রইল, তুবা মামনিকে কষ্ট দিও না, সকল বিপদে আগলে নিও। রাত বানুখালাকে কথা দিল সে তুবাকে কখনো কষ্ট দেবে না। বলল। রুমানার বাহিরে ছিল, জীর্ণশীর্ণ হয়ে ফিরে এলো। রাতকে এত সকালে বাসায় থেকে হুড়মুড় করে বাড়িতে প্রবেশ করলো। রাতের হাতে ধরে পায়ে পড়ে আকুতি মিনতি ভরা কণ্ঠস্বরে বলল, আমার মেয়েকে বাঁচাও রাত বাবা, বিগত 12 ঘন্টা যাবৎ মেয়েটার খোঁজ পাচ্ছি না। কোথায় গিয়েছিল আপনার মেয়ে? বানুখালা বলল। কোনো এক হোটেলের কথা যেন বলছিল। রাত কাউকে ফোন করলো যেন 1 ঘন্টার ভেতরে লিজার খোঁজ তাকে দেয়। রুমানা খুশি হলো, রাতের কাছে ক্ষমা চাইলো। উত্তরে রাত বলল, পাপীরা পাপের শাস্তি পাবে, হোক সেটা দুনিয়াতে অথবা আখিরাতে। রুমানা কিছু বলল না। 1 ঘন্টা পর রাতের মুঠো ফোন বেজে উঠল। লিজার খবর পাওয়া গেছে, কাশিমপুর জেলখানায় আটক আছে। অজ্ঞাত লোকের সাথে মাদকাসক্ত অবস্থায় হোটেলে পাওয়া গেছে তাকে। রোমানা হাউমাউ করে কান্না করে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর তৈরি হয়ে বের হয়ে গেল। লিজার বাবার সাথে রাতের কথা হয়েছিল, তুবাকে সে আজই নিয়ে চলে যাবে। লিজার বাবা প্রবাসী চলে গেছেন সেই অনেকদিন আগে। এদিকে তুবা হামিকে নিয়ে বিছানায় বসলো। সময় কাটানোর জন্য তুবা মাথায় দারুণ বুদ্ধি আসলো। হামিকে নিয়ে খাতা কলম দিয়ে খেলা শেখানোর। খাতা কলম নিতে নিতে হামিকে জিজ্ঞেস করলো, উৎপুত খেলবে? হামি পাল্টা প্রশ্ন করলো। তুবা চিন্তায় পড়ে গেল। হামিকে কিভাবে বোঝাবে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর মাথায় বুদ্ধি আসলো। হামির পাশে খাতা কলম রেখে কাতুকুতু দিতে শুরু করলো। ছোট বাচ্চাদের সুরসুরি একটু বেশিই থাকে। হামি বেচারা হাসতে হাসতে শুয়ে পড়লো। তুবা ইচ্ছা মতো সুরসুরি দিচ্ছে। হামিকে একদম দুর্বল করে থামলো সে। দুজনই হাঁপাতে লাগলো। হামি বলল, কুতকুত কি মিষ্টি পরে? মিষ্টি পরে আরো কুতকুত দাও আমাকে। বলে পুনরায় হাসতে লাগলো। তুবা হামিকে পেয়ে রাতের কথা ভুলে বসলো। কিছুক্ষণ পর বানুখালার সাথে রাত ঘরে ঢুকতে দুই বাদরের কাণ্ডখানা দেখতে লাগলো। হামি তুবার পিঠে শুয়ে কাতুকুতু দিচ্ছে, তুবা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রাত কি বলবে খুঁজে পেল না। সব সময়ের মতো ধমক দিল দুজনকে। তোমাদের খেলা শেষ হলে বাড়ি যেতে পারি? রাতের ধমকে দুজনই ভদ্র বাচ্চা নিয়ে চুপ হয়ে গেল। তুবা চুপ করে থাকা দেখে রাত ভরকে গেল। তুবা তো দমে যাওয়ার পাত্রী নয়, তা রাত জানে। তুবা মিনমিন করে বলল, আমি যাব না সাদা বিলাই। যেতে হবে জান, আজ বিয়ে করতেই হবে, নয়তো আঙ্কেল কষ্ট পাবে। লিজার বাবা তুবার খুব আপন। সবার কথা ফেললেও চাচার কথা ফেলতে পারে না তুবা। অগত্যা ভোতা মুখ করে এক সেট কাপড় নিয়ে তৈরি হতে চলে গেল। এদিকে রাত নিজেই তুবার প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করলো। তুবা বের হয়ে রাতকে কাজ করতে দেখে দৌড়ে আসলো। রাতের হাত থেকে এক প্রকার জোর করে ব্যাগপত্র ছিনিয়ে নিয়ে বলল, মেয়েদের জিনিসপত্র অনুমতি ছাড়া ধরতে নেই, তুমি জানো না এটা সাদা বিলাই? যখন মানুষটা পুরোটাই আমার হবে, তবে এসব জিনিসপত্র টাচ করার অনুমতি কি আছে? রাত বাঁকা হেসে উত্তর দিয়ে তুবাকে নাক টেনে দিল। তুবা হতভম্ব হয়ে রইল। রাত কথা না বাড়িয়ে বিছানায় বসে বলল, 5 মিনিট সময়, গোছগাছ করে শ্বশুর বাড়ি চলো। তুবা মুখ ভেঙচি কাটলো। গুনগুন গান গাইতে গাইতে ব্যাগ গোছানো শুরু করলো। তুবার এত সহজে রাজি হওয়ার পেছনে কারণ আছে। লিজার বাবার পরিবারের ওপর ভরসা নেই, তুবাকে নিজেদের স্বার্থে মেরেও ফেলতে পারে। এদিকে রাত তুবার ব্যাপারে খুবই পজিটিভ, জান দিয়ে হলেও তুবাকে আগলে নিবে। এসব বোঝাতে বোঝাতেই তুবা রাজি হলো। অবশ্য তুবাও রাতের প্রতি দুর্বল, তা না হয় রাতকে দেখে এত স্বাভাবিক আচরণ করতো। লিজার কথা শুনে তুবার খুবই আফসোস হলো। বানুখালাকে বিদায় জানিয়ে রাতের সাথে চলে গেল। চাঁদনি রাত ছাদে তুবার জন্য অপেক্ষা করছে। হামিকে দিয়ে 8 ঘন্টা আগে তুবার কাছে খবর পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসার খবর নেই। রাত অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে বসলে নুপুরের রিনিঝিনি আওয়াজ শুনতে পেল। রাতের মুখে হাসি ফুটে উঠল। তুবা পা টিপে টিপে রাতকে খুঁজতে লাগলো। 2-3 বার ডাকলো সে, সাদা বিলাই। রাত হাসলো। অন্ধকার স্থান থেকে বেরিয়ে এসে তুবার হাত ধরলো। তুবা যথেষ্ট ভয় পেল। সাথে সাথে রাতের গায়ে মাথা ঠেকালো। রাত তুবার মাথায় হাত বুলিয়ে দিল। এভাবেই সারা জীবন জড়িয়ে রাখবে শুভ্রপুরী। তুবা সরে যেতে চাইলো, কিন্তু পারল না। তুবার শরীর থেকে এখনো কাঁচা হলুদের ঘ্রাণ বের হচ্ছে। নতুন বউয়ের 2 হাত ভরা মেহেদি ঝনঝন শব্দ করছে কাচের চুড়িতে। রাত তুবাকে কোলে তুলে নিল। তুবার কপালে আদর ছুঁয়ে বলল, আমার শুভ্রপুরী। তুবা শুকনো ঢোক গিলে রাতের গলা জড়িয়ে ধরে বলল, ভয় পাচ্ছি তো সাদা বিলাই। রাত থাকতে আবার ভয় কিসের আয়মান? রাত কিছুক্ষণ কোলে নিয়ে তুবাকে ঘোরালো। রাতের মনে কি চলছে বোঝা মুশকিল। তুবা কাতর কণ্ঠে বলল, নিচে নামবো? রাত তুবাকে নিচে নামিয়ে দিল। তুবাকে নিয়ে খোলা আকাশের নিচে শুয়ে বলল, এ আধার ভরা রাতকে সাক্ষী রেখে বলছি তোমাকে ভালোবাসি। চাঁদনি রাতকে সাক্ষী রেখে বলছি তোমাকে ভালোবাসি। ভালোবাসি তোমার দুষ্টুমিকে, ভালোবাসি তোমার হাসিকে,
ভালোবাসি তোমার দুঃখকে, ভালোবাসি তোমার আনন্দকে, ভালোবাসি তোমার মায়া ভরা চেহারাকে, ভালোবাসি তোমার প্রতিটা নিঃশ্বাসকে। আমি পুরোটাই ভালোবাসি তোমাকে। তুবার কান গরম হয়ে আসলো, শরীর অসর হয়ে আসলো। খোলা আকাশে তাকে তুবা বিড়বিড় করে বলল, অসুখ, কঠিন অসুখ হয়েছে তোমার সাদা বিলাই, চিকিৎসা করো জলদি। কথাটা শুনে রাত মুচকি হেসে তুবাকে জড়িয়ে ধরলো, আর তুবা তার নিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে লাগলো।